আচ্ছা, আজকে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস শুরু করব। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, তারপর ওয়ার্ডপ্রেস যাবতীয় ওয়ার্ডপ্রেসের টিম ডেভেলপমেন্ট করার জন্য যতগুলো পার্ট আছে আমরা আস্তে আস্তে কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে? এনিওয়ে, প্রথমে দেখে নিই যে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস বিষয়টা কি, ওয়ার্ডপ্রেস জিনিসটা কি। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা সফটওয়্যার, একটা সিএমএস সফটওয়্যার। সিএমএস মিন্স হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেস একসময় ছিল ব্লগিং প্ল্যাটফর্ম, মানে শুধুমাত্র লেখালেখির জন্য ইউজ হইতো। কিন্তু যখন দেখলো যে না, এটা অন্য কাজেও ইউজ হচ্ছে, তখন তারা কি করছে, তারা একটা প্যাকেজ তৈরি করে দিচ্ছে যেটাকে ইউজ করে ডেভেলপাররা তাদের নিজেদের মতো করে কি করতে পারে, সাইট তৈরি করতে পারে, থিম তৈরি করতে পারে। তো ওয়ার্ডপ্রেস এখন একটা সিএমএস সফটওয়্যার যেটা সম্পূর্ণ পিএইচপি দিয়ে তৈরি, এবং মোস্ট পপুলার সিএমএস সফটওয়্যারের মধ্যে একটা সফটওয়্যার হচ্ছে ওয়ার্ডপ্রেস। আরো অনেক সিএমএস আছে, যেমন ম্যাজেন্টো, ওপেন কার্ড, তারপর জুমলা, তারপর হচ্ছে আহ, আরো কিছু কিছু আছে। তো পেস্টা সব আছে। ওয়ার্ডপ্রেস কেন ইউজ করব, ওয়ার্ডপ্রেস কেন পপুলার? ওয়ার্ডপ্রেস পপুলার হচ্ছে আহ, যেমন এটা যেমন সহজ মোটামুটি, তেমনি এর এটা ইউজার ফ্রেন্ডলি, অনেক প্রচুর ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে? এদের ড্যাশবোর্ড, এদের সবকিছু খুব সুন্দর এবং সহজে বোঝা যায়। ঠিক আছে? সেজন্য এটা একটু পপুলার বেশি। যেমন ম্যাজেন্টো বলেন, ওপেন কার্ড বলেন, তাদের ড্যাশবোর্ডে কোনো সৌন্দর্যতা খুব একটা নাই এরকম। তারপরেও এখন হয়তো বা এগুলো ঠিক করছে। তো সেজন্য আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করব। সো ওয়ার্ডপ্রেস ইউজ করার ওয়ার্ডপ্রেস কিভাবে আমি ইনস্টল করব? সো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করি প্রথমে, wordpress.org/latest.zip। এটাতে এই লিংকে গেলে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হবে। মেবি এখানে ডাউনলোড করা আছে। ঠিক আছে? এখানে কি ডাউনলোড করা আছে ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করলে আপনি যে জিপ ফাইলটা পাবেন সেটা যদি ওপেন করেন, দেখেন এখানে একটা ওয়ার্ডপ্রেস ফোল্ডার আছে এবং তার মধ্যে ওয়ার্ডপ্রেসের কিছু ফাইল আছে। সো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করব, আমাদের যেই সার্ভার ডিরেক্টরি www ডিরেক্টরি, সেখান থেকে আমাদের ডিপ্লোমা ব্যাচের যে ফোল্ডারটা আমরা এই যে ডিপ্লোমা এ, এই ফোল্ডারের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আগে এটা ডিলিট করে দিলাম, কন্ট্রোল এ, ওয়ার্ডপ্রেস থেকে সব ফাইল আমি আমার প্রজেক্ট ফোল্ডারে কি করলাম, স্ট্রাইক করলাম। এখানে অনেকগুলো ফোল্ডার আছে, যেমন wp admin, wp content, অনেকগুলো ফাইল আছে, যেমন লাইসেন্স ট্যাক্স এবং readme html। এই দুটো লাগবে না। ঠিক আছে? এই দুটো ছাড়া এবার আমরা আসি কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখন যদি লোকাল হোস্ট থেকে আমি আমার প্রজেক্টে যাওয়ার চেষ্টা করি, তখন দেখেন ওয়ার্ডপ্রেস আমাকে বলছে প্রথম অবস্থায় যে সেটআপ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শুরু হয়েছে। সে আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, এখানে বাংলাও আছে, ইংলিশ আছে, সবই আছে। তো আমি ইংলিশ দিয়ে শুরু করছি, কন্টিনিউ। এরপর স্টেপ 2 তে দেখেন এখানে বলছে যে ওয়ার্ডপ্রেস শুরু করার আগে আমার এই 5টা জিনিস অবশ্যই লাগবে। একটা হচ্ছে ডাটাবেস নেম, একটা হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট এবং টেবল প্রিফিক্স। তো ডাটাবেস নেম আমাদের জানা নাই, ইউজার নেম আমরা জানি রুট। হ্যাঁ, ওয়ার্ম সার্ভারের ইউজার নেম হচ্ছে কি রুট, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, কোনো পাসওয়ার্ড নাই। ডাটাবেস হোস্ট, আমরা যেহেতু লোকাল হোস্টে কাজ করছি, ডাটাবেস হোস্ট কি লোকাল হোস্ট। তো আমরা ডাটাবেস তৈরি করে নিই, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন। এখান থেকে ডাটাবেসে ক্লিক করলাম, আমি একটা তৈরি করি ডিপ্লোমা, ডিপ্লোমা এ, এটা হচ্ছে আমার ডাটাবেসের নাম। ক্রিয়েট করলাম এবং এখানে দেখেন ডিপ্লোমা এ, এবং এটাতে কোনো টেবল নাই। তারপর ইউজার নেম পাসওয়ার্ড পেয়েছি, ডাটাবেস হোস্ট পেয়েছি। টেবল প্রিফিক্স, টেবল প্রিফিক্সটা কি এটা দেখেন এখানে বলা আছে, ইফ ইউ ওয়ান্ট টু রান মোর দেন ওয়ান ওয়ার্ডপ্রেস সাইট ইন এ সিঙ্গেল ডাটাবেস। যদি একটা ডাটাবেজে আপনি যদি একটার চাইতে বেশি ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে চান, সেক্ষেত্রে টেবল প্রিফিক্স চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে? টেবল প্রিফিক্স কি করতে হবে, চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি টেবল প্রিফিক্সটা কি, ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করা হয় তখন ওয়ার্ডপ্রেস 11টা টেবল তৈরি করে ডাটাবেজের মধ্যে। এই যে ডাটাবেজের মধ্যে আমি অন্য একটা ডাটাবেজে যাচ্ছি, এই দেখছেন 11টা কি টেবল তৈরি করছে, এবং প্রত্যেকটা টেবলের নামের আগে ওয়ান আন্ডারস্কোর দেখতে পাচ্ছেন না, ওয়ান আন্ডারস্কোর ওয়ান আন্ডারস্কোর। এই যে ওয়ান আন্ডারস্কোর, এটা হচ্ছে টেবল প্রিফিক্স, এটা হচ্ছে কি টেবল প্রিফিক্স। তো আমি যদি টেবল প্রিফিক্স না দেই, তাহলে এই টেবলটার নাম কি হবে,
শুধু কমেন্ট মেটা, কমেন্টস, লিঙ্কস এভাবে হবে। এমন মনে করেন আমার সার্ভারে ডাটাবেস তৈরি করার অপশন হচ্ছে একটা, আমরা অলরেডি একটা ডাটাবেস তৈরি করছি, ঠিক আছে, কিন্তু আমার ডেমো সাইট 3টা 4টা আছে, সবগুলো ওয়ার্ডপ্রেস সাইট, ঠিক আছে, 3টা 4টা কি আছে, ডেমো সাইট আছে। এখন একটা ডাটাবেসের মধ্যে 3টা সাইট করতে হলে আমাকে কি করতে হবে, এই সামনের টেবল প্রিফিক্সটা চেঞ্জ করে দিতে হবে, তাহলে কি একটার সাথে একটা মিলবে না। যদি মিলে যায় তাহলে কি সে কনফিউজ হয়ে যাবে কোনটার ডাটা কোথায় যাবে, ঠিক আছে। সো টেবল প্রিফিক্সটা কি, যদি সিঙ্গেল কোনো ডাটাবেজে, আই মিন একটা ডাটাবেজে যদি একাধিক ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে হয় তাহলে টেবল প্রিফিক্স চেঞ্জ করে দিতে হবে। তো আমি আমাদের টেবলের নাম দিলাম, ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে 9 লোকাল হোস্ট, এবং এটাকে আমি জাস্ট মেইন রাখলাম যেহেতু এটা আমার প্রধান সাইট। সাবমিট, রান দ্য ইনস্টল। এরপর কিছু ইনফরমেশন যেমন সাইটের টাইটেল ডিপ্লোমা এ, তারপর হচ্ছে ইউজার নেম, অ্যাডমিন প্যানেলের ইউজার নেম, অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। এটা পাসওয়ার্ডটা খুব বেশি বেশি উইক, সেজন্য আমি এখানে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড। তারপর হচ্ছে ইমেল আইডি, ইমেল আইডি দিতে পারেন, অবশ্যই আপনি আপনারটা দিবেন, আমি এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্রাইভেসি হচ্ছে অ্যালো সার্চ ইঞ্জিন টু ইন্ডেক্স দিস সাইট। অ্যাকচুয়ালি এটা টিক চিহ্ন দিয়ে রাখলে যেটা হবে সেটা হচ্ছে আপনার সাইট যখন সার্ভারে থাকবে লোকাল হোস্টে সার্চ ইঞ্জিন আসতে পারবে না, সার্চ ইঞ্জিনের বট বা সার্চ ইঞ্জিনের যে ক্রাউলার সেটা আসতে পারবে না। তো যদি সার্ভারে থাকে তাহলে সার্চ ইঞ্জিন অবশ্যই আপনার সাইডে আসতে পারবে। যদি কেউ সার্চ করে যে কিছু আপনার যেগুলো আপনার সাইডে আছে সেটা দেখার জন্য সে আপনার সাইডে আসতে পারবে যদি অ্যালাউ করে রাখেন, আদারওয়াইজ আসবে না। ইনস্টল ওয়ার্ডপ্রেস, লগ ইন করলাম, আমি আমার অ্যাডমিন প্যানেল লগ ইন করি, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, লগ ইন করার পর যেই ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, অ্যাডমিন প্যানেল, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। এবং আমরা যদি ভিজিট সাইট করি, যে সাইটটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইট যেটা ইউজাররা দেখবে, ঠিক আছে, আর অ্যাডমিনরা এটাও দেখবে, প্লাস সে অ্যাডমিন প্যানেলও লগ ইন করতে পারবে, ঠিক আছে। এখন দেখেন আমি অ্যাডমিন প্যানেলে লগ ইন অবস্থায় আছি বলে আমার ওয়েবসাইটের উপরে একটা টুলবার শো করছে, ঠিক আছে, এটা হচ্ছে কুইক টুলবার, যেখান থেকে পোস্ট, মিডিয়া, পেজ এগুলো সরাসরি কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। আমি চাইলে এটা বন্ধ করতে পারি, এডিট মাই প্রোফাইল, এখান থেকে শো টুলবার হোয়েন ভিউইং সাইট, যখন আমি সাইট ভিউ করতেছি তখন কি টুলবারটা দেখাবে কি দেখাবে না সেই টিক চিহ্নটা তুলে দিলে আমি সাইটে যখন যাব তখন কি টুলবারটা দেখতে পাবো না। এ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। আমি ড্যাশবোর্ড সম্পর্কে হালকা একটু ধারণা দিয়ে চলে যাই, হ্যাঁ, আমি সরাসরি থিম ডেভেলপমেন্টে চলে যাব। এনিওয়ে ড্যাশবোর্ড সম্পর্কে বলি। ড্যাশবোর্ড আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, আচ্ছা, ড্যাশবোর্ডে যাওয়ার আগে আমি আবার একটু বলে, এই ডিপ্লোমা ট্যাবল যে ডাটাবেসটা তৈরি করছি দেখছেন, আমি যে ট্যাবল প্রিফিক্সটা দিয়েছিলাম সেটা কিন্তু আসছে। এনিওয়ে ট্যাবলটা বাদ, এবার ড্যাশবোর্ড সম্পর্কে বলি। প্রথম অবস্থায় এখানে প্রত্যেকটা ড্যাশবোর্ডের প্রত্যেকটা পার্ট হচ্ছে কি একটা বলতে পারেন মেটা বলতে পারেন। এগুলা এগুলো আমরা চাইলে যে কোনো ভাবে আমরা কন্ট্রোল করতে পারি, আমি এগুলো দেখতে চাচ্ছি কি চাচ্ছি না, স্ক্রিন অপশন থেকে আপনি চাইলে সবগুলো কি তুলে দিতে পারেন। আপনার ড্যাশবোর্ড যদি ক্লিন রাখতে চান, আপনি যদি চান না শুধুমাত্র অ্যাক্টিভিটি আর গ্ল্যান্স দেখাবে তাহলে শুধুমাত্র অ্যাক্টিভিটি আর গ্ল্যান্স দেখাবে, চাচ্ছেন পাশাপাশি দেখাবে তাহলে পাশাপাশি আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে যে কোনো ভাবে সাজাতে পারেন, ঠিক আছে। সো ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি এই জন্যই অনেকটা সহজ খুব একটা। সো এটা হচ্ছে আমি অ্যাক্টিভিটি এখানে নিয়ে আসলাম। আর এখানে যেসব অ্যাক্টিভিটি আপনি দেখতে পাচ্ছেন বা যেসব কিছু দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে যেমন অ্যাট এ গ্ল্যান্স বলতে অ্যাকচুয়ালি আপনার সাইটে বর্তমানে কয়টা পেজ, কয়টা পোস্ট, কয়টা কমেন্ট আছে সেগুলা টোটাল একটা রিভিউ এখানে দিচ্ছে। তারপর অ্যাক্টিভিটি হচ্ছে লেটেস্ট কমেন্ট কার থেকে আসছে সেই অ্যাক্টিভিটিটা। এখানে একটা কুইক ড্রাফট আছে, যেমন আপনার কিছু মনে হলো এই মুহূর্তে পাবলিশ করবেন না, জাস্ট লিখে সেভ করে রাখবেন, এটা হচ্ছে কি কুইক ড্রাফট, জাস্ট সেভ করে রাখা। তারপর হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস নিউজ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের অনলাইন সার্ভিস থেকে আসছে, অনলাইন যে ব্লগ, এটা কি ব্লগস, ওয়ার্ডপ্রেস তাদের নিউজগুলো এখানে পাবলিশ করে।
তো এখানে যে নিউজটা এখানে আসতেছে সেটা সরাসরি আপনার ড্যাশবোর্ডে এখানে আসতেছে, এবং সেটা হচ্ছে কি তাদের ওয়েবসাইট থেকে আসতেছে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থেকে। এনিওয়ে এটা হচ্ছে ড্যাশবোর্ড। এরপর আসি পোস্ট। ওয়ার্ডপ্রেসের এখানে বাম পাশে যতগুলো মেনু দেখতে পাচ্ছেন সবগুলো এক একটা টাইপ বলতে পারেন এখানে তিন ধরনের পোস্ট আছে, তিন ধরনের টাইপের পোস্ট আছে। একটা হচ্ছে আপনার ইমেজ জাতীয় যেগুলো আপলোড, আর একটা হচ্ছে পোস্ট টাইপ পোস্ট। এটা আমি এটা বলি দুইটা টাইপের বলি, দুইটা টাইপের পোস্ট আছে, একটা হচ্ছে পেজ আর একটা হচ্ছে পোস্ট। পেজও একটা পোস্ট, পোস্টও একটা পোস্ট, খালি টাইপ ভিন্ন। পেজটা শুধু পেজ আর পোস্টটা হচ্ছে কি পোস্ট। তো এখানে দেখেন আমি যদি পেজে আসি, পোস্ট টাইপ পেজ, এটাও কিন্তু একটা পোস্ট, এটা টাইপটা ভিন্ন। আর এটা পোস্ট টাইপ হচ্ছে পোস্ট, কিন্তু এটা দেখাচ্ছে না কারণ এটা edit.php তে গিয়ে করা আছে, সরাসরি করা আছে, এটা কোনো টাইপ দেওয়া হয় না, ঠিক আছে। তো পোস্ট কোনগুলা, পোস্ট গুলা হচ্ছে সেটাই, যেমন আমার ওয়েবসাইট এখানে শো করছে হ্যালো ওয়ার্ল্ড, যে পোস্টটা এটা হচ্ছে একটা পোস্ট। তো আমরা যদি ব্লগের জন্য ওয়ার্ডপ্রেস সাইট যদি ব্লগের জন্য ইউজ করি, অবশ্যই পোস্ট গুলোকে আমরা ব্লগ পোস্ট হিসেবে চালাতে পারবো। পোস্ট গুলোকে অবশ্যই আমরা কাস্টম পোস্ট করবো না বা কাস্টম কোনো পোস্ট করবো না, আমাদের ওয়ার্ডপ্রেস যেটা দিচ্ছে সেটাই হচ্ছে কি পোস্ট। তারপর হচ্ছে মিডিয়া। এনিওয়ে ওয়ার্ডপ্রেসে কিছু পোস্টের সাথে কি কি সাপোর্ট করে, যেমন দেখেন প্রতিটা পোস্টের সাথে যেমন টাইটেল, কন্টেন্ট, তারপর হচ্ছে পোস্ট ফরম্যাট, পোস্ট ক্যাটাগরি, ট্যাগ, ফিচার ইমেজ, এগুলো আছে। সো পেজের সাথেও কিছুটা সেম, কিন্তু ফরম্যাটটা নাই। পেজ অ্যাট্রিবিউট আছে, টাইটেল, কন্টেন্ট, পেজ অ্যাট্রিবিউটস, ফিচার ইমেজ, ঠিক আছে, এখানে কোনো ক্যাটাগরি নেই। তারপর আপনার মিডিয়া হচ্ছে জাস্ট ইমেজের জন্য। সাপোজ বলতে পারেন যে আপনি পোস্টে গিয়ে একটা ইমেজ আপলোড করছেন, সেটাও কিন্তু মিডিয়াতে আসবে। মিডিয়াটা বলতে পারেন একটা লাইব্রেরি, যত ইমেজ, অডিও, ভিডিও আপলোড করবেন সবগুলো একসাথে দেখাবে। আর যদি প্রত্যেকটা পোস্টে মনে করেন এই পোস্টে একটা ইমেজ আপলোড করছেন, এই ইমেজটা শুধুমাত্র এই পোস্টের সাথেই দেখাবে, কিন্তু প্রত্যেকটা পোস্টে যতগুলো ইমেজ আপলোড হয়েছে সবগুলা দেখতে গেলে মিডিয়াতে আমরা চাইলে পারবো। তো পেজ হচ্ছে একটা পেজ। এনিওয়ে কমেন্টস, যাবতীয় কমেন্টস গুলো কি কমেন্টস এখানে আসবে। আপনার যদি এমন সিস্টেম করা থাকে যে হ্যাঁ কেউ কমেন্টস করলো সেটা সাথে সাথে আপলোড হবে না বা সাথে সাথে দেখাবে না, সেক্ষেত্রে আপনি অপশন ফাংশনের মাধ্যমে করতে পারেন। আপনি এখান থেকে অ্যাপ্রুভ করলেই কমেন্টস কোথায় আসবে, সাইডে আসবে, এর আগে আসবে না। তো এরকম যেমন এখানে বলা আছে যে পেন্ডিং অবস্থায় আছে কি জিরো, অ্যাপ্রুভড অবস্থায় সবগুলো অ্যাপ্রুভড আছে, স্প্যামে কিছু নাই, ট্র্যাশে কিছু নাই। অ্যাপিয়ারেন্স, আমরা মোবাইলের বিভিন্ন অ্যাপিয়ারেন্স সেটিংস চেঞ্জ করি কি লুকস চেঞ্জ করার জন্য, মোবাইলের সেটিংস চেঞ্জ করার জন্য, লুকস চেঞ্জ করার জন্য অ্যাপিয়ারেন্স বা প্রিপিয়ারেন্স বলেন, এগুলো চেঞ্জ করি। সো একটা সাইটের, আমাদের একটা ওয়ার্ডপ্রেস সাইটের অ্যাপিয়ারেন্স চেঞ্জ করার জন্য এখানে হচ্ছে অ্যাপিয়ারেন্স মেনুটা আছে। থিমস, যদি থিম চেঞ্জ করতে চাই আমি থিম থেকে যে কোনো একটা থিম চুজ করে কি আমার ওয়ার্ডপ্রেসে সাইটের লুক চেঞ্জ করতে পারি। আর হচ্ছে এখানে কাস্টমাইজ বলতে অ্যাকচুয়ালি আমি যে সাইটে আছি, যেমন আমার সাইট হচ্ছে এটা, আমি এটার একটা কাস্টমাইজে ক্লিক করি, এবং দেখেন কাস্টমাইজ হচ্ছে আমি বলতে পারেন আমি ইনস্ট্যান্ট চেঞ্জটা দেখতে পাচ্ছি। যেমন কালার্স, আমি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, অ্যাশ কালার টাইপের কিছু আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার ইনস্ট্যান্ট যে চেঞ্জটা, যদি ভালো লাগে এই কালারটা, সাথে সাথে এখান থেকে সেভ এন্ড পাবলিশ কি করতে পারছি। তো ইনস্ট্যান্ট যে চেঞ্জটা, সেই চেঞ্জটা আমরা এখান থেকে করতে পারছি। এটা হচ্ছে কাস্টমাইজের মাধ্যমে হয়, এগুলা থিম অপশনের মাধ্যমে হয়, ঠিক আছে। উইজেট কি জিনিস, উইজেট হচ্ছে বলতে পারেন বিল্টিং ফাংশন, মানে যে একটা ছোট্ট বিল্টিং ফাংশন যেটা কি অনেকগুলো কাজ করতে পারে। যেমন এখানে সার্চ সার্চ এটা যদিও বা আমরা দেখতেছি একটা বক্স, কিন্তু এটার মধ্যে একটা ফাংশন ইন্টিগ্রেট করা আছে, এবং এটা কি করে সার্চ করে। দেখেন আমি হ্যালো লিখে সার্চ করলাম, হ্যালো ওয়ার্ল্ড এর যে পোস্টটা সেটা আসছে। আমি যদি ইমেজ লিখে সার্চ করি, নাথিং ফাউন্ড, ইমেজটা কি, ইমেজ লিখে কোনো শব্দ আমার ওয়েবসাইটে নাই, ঠিক আছে। তো এটা কি একটা ফাংশন, এটা অবশ্যই কাজ করছে। তো উইজেট বলতে পারেন ওইরকমই কিছু প্লাগইন টাইপের, সেটা আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে, তারপর চাইলে ইউজ করবো না, আমি ডিলিট করে দিলাম, আমার ওয়েবসাইটে দেখেন রিফ্রেশ করলে এটা চলে যাবে। আমার ইউজ করা লাগবে, আমি আবার এনে দিলাম, আমি আবার এনেছি, এখানে নিচে আসছে, আমি চাচ্ছি সেকেন্ডে থাকুক, এবং দেখেন রিসেন্ট পোস্টের পরে হচ্ছে আবার সার্চ বক্স আসছে। তো এগুলো হচ্ছে কুইক কিছু ফাংশন যেগুলো আমরা
ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের এরিয়াগুলোতে নিয়ে আসতে পারি। এরিয়াগুলো কোনগুলো? এরিয়া হচ্ছে আমরা সিলেক্ট করে দিব। এরিয়া কি? আমরা সিলেক্ট করে দিব। আর উইজেট, এখানে উইজেট 12টা ওয়ার্ডপ্রেস আমাকে দিছে, আমরা চাইলে নিজে থেকেও তৈরি করতে পারি। যদি আপনি ভালো পিএইচপি ডেভেলপার হন, ভালো পিএইচপি জানেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে উইজেট কিভাবে কাজ করে এবং উইজেটের জন্য কিভাবে দরকার। অ্যাকচুয়ালি এটা বলতে পারেন পিএইচপির একটা অবজেক্ট। আমরা অবজেক্ট দেখেছি না, একাধিক ফাংশনের, এটা হচ্ছে একটা অবজেক্ট। সো এদের একটা অবজেক্ট ওয়ার্কার আছে, সেই ওয়ার্কারটাকে যেটা করা লাগে সেটা হচ্ছে রিরাইট করা লাগে, মানে ওইটাকে ওভাররাইট করে আরেকটা আরেকটা ওয়ার্কার তৈরি করা, আরেকটা উইজেট তৈরি করা, এটাই। সো এটা হচ্ছে উইজেট। এরপরে আছে হচ্ছে মেনুস। যেমন আমার এখানে কোনো মেনু নাই বর্তমানে, তো আমি যদি এখান থেকে মেনুসে যাই, আমার থিমের দরকার হচ্ছে একটা মেনু। প্রথমে আমাকে মেনু ক্রিয়েট করতে হবে। আমি সাপোজ আমি মেন মেনু নেমে সার্চ ক্রিয়েট করলাম একটা মেনু, এবং সেই মেনুতে কি কি আইটেম থাকবে, আই মিন হোম, কন্টাক্ট, স্যাম্পল, এই টাইপের কিছু। তো আমি এখান থেকে একটা পেজই আছে, এখানে কি দেখাচ্ছে, আমার যতগুলো পেজ আছে সবগুলো পেজ দেখাচ্ছে। আমার আছে একটা পেজ, স্যাম্পল পেজ। এবং মেনু অ্যাকচুয়ালি মূলত পেজই হয়, তাই না? একটা মেনুতে ক্লিক করলে আরেকটা পেজে তো যাবে, সেই পেজটাই হয়। অথবা হতে পারে পোস্ট, হতে পারে আপনার ক্যাটাগরি। তো যেমন ই কমার্স সাইটে ক্যাটাগরি হয় বেশি মেনুতে, মনে করেন হোম ম্যান ক্যাটাগরি, ওমেন ক্যাটাগরি, এই টাইপের ক্যাটাগরি গুলো হয়। কিন্তু অন্যান্য সাইটে, নিউজ সাইটে যেটা হয় সেটা হচ্ছে নিউজ সাইটেও ক্যাটাগরি হয়, প্লাস আবার পেজও হয়। তো আমি পেজ দিয়ে করছি এখানে মেনু। আমি কি একই পেজ 3বার নিয়ে আসছি। আমি এগুলার এমনি যদিও বা একই পেজ, আমি জাস্ট নাম চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? সবগুলো একই পেজ, কন্টেন্ট কিন্তু একই দেখাবে। তো আমি একটা মেনু তৈরি করছি, এবং এখানে দেখেন মেনুতে থিম লোকেশন আছে। থিম লোকেশনটা কি? অ্যাকচুয়ালি মেনুটা, এই যে মেনু ক্রিয়েট করলাম, সেই মেনুটা কোন জায়গায় যাবে, কোন জায়গায় যাবে সেটা হচ্ছে থিম লোকেশন। আমি যদি প্রাইমারি মেনুতে ক্লিক করি এবং সেভ মেনুতে, দেখেন প্রাইমারি মেনু হচ্ছে এখানে আসবে, লগর পর যেটা প্রাইমারি মেনু, এখানে অ্যাকচুয়ালি প্রাইমারি মেনু হিসেবে সেট করা আছে, এই জায়গাটাকে সেট করা আছে প্রাইমারি মেনু হিসেবে। আমি যদি এখন এটাকে সোশ্যাল লিংক মেনুতে যাই, সোশ্যাল লিংকস মেনুতে ক্লিক করি, তাহলে সোশ্যাল লিংক মেনু যেখানে সিলেক্ট করা দরকার সেখানে আসবে। যেমন এখানে আসছে, এগুলো সোশ্যাল লিংক, সোশ্যাল লিংক আকারে দেখাচ্ছে। যেমন আইকন লিংক, কি বলে, আইকন দেখাচ্ছে। আপনি চাইলে আইকন চেঞ্জ করতে পারবেন। আমি জানি না ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সাইডে আইকন চেঞ্জ করার কোনো অপশন দিচ্ছে কিনা, ঠিক আছে? তো এগুলো কিভাবে আসতেছে, ইউএলএলআই করে আসবে। আর আইকনটা আসতেছে হচ্ছে এই যে স্পেন ক্লাস স্ক্রিন রিডার টেক্সট, এভাবে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আইকন চেঞ্জ করার অপশন থাকলে কি, যেমন আমাদের লাগতে পারে যে ফুটার মেনু, আমাদের হেডার মেনু একরকম, ফুটার মেনু একরকম। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দুইটা লোকেশন ক্রিয়েট করতে হবে। যদি আমি একই মেনুকে দুই দুই জায়গায় কল করে দেই, তাহলে হেডারে যেটা দেখাচ্ছে ফুটারেও সেটা দেখাবে। এখন মনে করেন ফুটারে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস আছে, আর হেডারে অনেকগুলো আছে। সেক্ষেত্রে আমাকে অবশ্যই দুইটা লোকেশন ক্রিয়েট করতে হবে। এটা আমরা ফাংশনের মাধ্যমে ক্রিয়েট করব, এবং সেই আইডিটাকে আমরা কোথায় কল করব, যে যে জায়গায় আমরা মেনু চাচ্ছি সেই জায়গায় কল করে দিব। এটা হচ্ছে মেনু। যাই হোক, এরপর হেডার। একটু আগে আমরা কাস্টমাইজ দেখছিলাম না, কাস্টমাইজ যে কাজটা যেভাবে কাজ করছে, হেডারও প্রায় সেম কাজ করছে, শুধুমাত্র হেডারের ইনফরমেশন গুলো চেঞ্জ করার জন্য। এখানে দেখেন হেডার, এখানে শুধুমাত্র কিন্তু হেডার আসছে। এই যে আমি যদি ব্যাকে ক্লিক করি, এই কাস্টমাইজটাই আবার পুরোটা চলে আসছে। তো এখান থেকে জাস্ট এই যে হেডার, এটাই হচ্ছে হেডার। এটা জাস্ট বলতে পারেন মেনুটাকে আলাদা করছে, কাস্টমাইজ থেকে হেডারকে আলাদা করছে। ইভেন ব্যাকগ্রাউন্ডটাও সেম, ব্যাকগ্রাউন্ডটাও কি সেম, কাস্টমাইজের মধ্য থেকে আলাদা করছে। এডিটরে আসি। এডিটর হচ্ছে এডিটর হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এডিটর। আই মিন আপনি যদি কোনো কিছু মনে করেন স্টাইল সিএসএস বা কোনো ফাইল যদি কিছু চেঞ্জ করতে চান, নোটপ্যাডে ওপেন করা এখান থেকে, কি সার্ভার থেকে বা ড্যাশবোর্ড থেকে নোটপ্যাডে ওপেন করা পসিবল না। আপনি, হ্যাঁ, এফটিপি ইউজ করে নোটপ্যাডে ওপেন করা যায় বা ব্র্যাকেটসে ওপেন করা যায়, কিন্তু সেটা একটু লেন্থ প্রসেস, বা আপনার হয়তো বা এফটিপির অ্যাক্সেস নাই। আপনাকে ওয়ার্ডপ্রেস সাইট দিয়েছে, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে, কিন্তু এফটিপি বা সি প্যানেলের কোনো ইউজার নেম পাসওয়ার্ড দেয় নাই। সেক্ষেত্রে আপনি এডিটরের মাধ্যমে আপনি কি করতে পারেন, কাজ করতে পারবেন। স্টাইলের কাজ, যে কোনো কিছু কাজ আপনি এডিট করে কাজ করতে পারবেন। এটা হচ্ছে সেই এডিটর। যদিও বা এডিটরে সবগুলো প্লেন টেক্সট আকারে শো করছে, কোনো রকমের সিএসএস কোনটা ক্লাস কোনটা কি এগুলো বোঝা যাবে না। যদিও বা মানে যেমন 404 টেমপ্লেটে গেলাম, এখানে
HTML আছে, PHP আছে, আপনি বুঝতে পারছেন না কিন্তু সবগুলো কি টেক্সট। সো একটা প্লাগইন আছে, যদি বা প্লাগইনটার নাম মনে নাই, একটা প্লাগইন আছে যেটা হচ্ছে কি এই এডিটরের লুকসটাকে কি করে নোটপ্যাড বা ব্র্যাকেটস বা সাবলাইম টেক্সটের মতো করে ফেলে, ঠিক আছে। তো প্লাগইনটার নাম ঠিক মনে নাই অবশ্য, যাই হোক পরে বলবো। প্লাগইনস, প্লাগইনস কি জিনিস? প্লাগইনস হচ্ছে একটা ফাংশন বা একটা প্যাকেজ, বলতে পারো একটা কি প্যাকেজ, একটা প্যাকেজ। যেমন আমরা আলকারসল ইউজ করছি না, এটা হচ্ছে jQuery প্লাগইন। সো ওয়ার্ডপ্রেস এর জন্য কিছু প্লাগইন আছে, ওয়ার্ডপ্রেস প্লাগইন যেগুলো ওয়ার্ডপ্রেস এর সাথে পিএইচপির সাথে পিএইচপি এবং jQuery মিলে যে প্লাগইনটা তৈরি করা হয়। তো যেমন আলকারসল, আলকারসল যদি আমাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হয়, অবশ্যই সেটা jQuery তো আছেই, jQuery ছাড়া সেটা কাজ করবে না। কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে যদি সেটার আইটেম যুক্ত করতে হয়, আমাকে কি করতে হবে, সেটার আইটেম দেওয়ার জন্য এখানে কোনো একটা কাস্টম পোস্ট বা কিছু সেট করতে হবে। সো এই যে কাস্টম পোস্ট তৈরি করা ওই আলকারসলের জন্য, এবং সেটার সাথে আবার কি যুক্ত করা, প্লাগইনের জ্যাজ গুলো যুক্ত করা, এই দুটা মিলে যে প্লাগইনটা তৈরি করা হয় সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন। ওয়ার্ডপ্রেস প্লাগইন একটা, HTML প্লাগইন আরেকটা। HTML প্লাগইন শুধুমাত্র jQuery এর সাথে কাজ করে, ওয়ার্ডপ্রেস প্লাগইন PHP সহ ওয়ার্ডপ্রেস এর মতো করে, আই মিন ওয়ার্ডপ্রেস থেকেই, ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড থেকে যাতে হ্যান্ডেল করা যায়, যাবতীয় কন্টেন্ট গুলো যাতে হ্যান্ডেল করা যায় সেই বিষয় যে সেভাবে চিন্তা করে যেই প্লাগইনটা তৈরি করা হয় সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন। এনিওয়ে ওয়ার্ডপ্রেস প্লাগইন, যেমন আমি সার্চ করি যে অ্যাড নিউ, নতুন একটা প্লাগইন অ্যাড করব আমার এখানে, এখানে যেসব প্লাগইন আপনি দেখতে পাচ্ছেন সেসব প্লাগইন হচ্ছে এখান থেকে আসছে। ওয়ার্ডপ্রেস এর .org প্লাগইনস এ গেলে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। যেমন এখানে আগে পরে আছে অবশ্য, সেটা কোনো ম্যাটার না, ঠিক আছে। তো এখান থেকে আপনি সার্চ করেন, যেমন আমি আল কার্সল সার্চ করলাম, আল কার্সল করতে পারেন যে কোনো কিছু, অনেক ধরনের স্লাইডার আছে। সো এখানে আমি দেখি তো আর কোন স্লাইডার আছে কিনা, 3D স্লাইড। এনিওয়ে এটা হচ্ছে একটা বরাবর স্লাইড, হ্যাঁ আমাদের একটা বরাবর স্লাইড। সো এনিওয়ে এটা দেখি কিরকম, হ্যাঁ আমি ইনস্টল করলাম সিসি রাউন্ড অ্যাবাউট 3D স্লাইড। এনিওয়ে আমি অ্যাক্টিভ করলাম, স্লাইডার ইনস্টল করছি প্লাস অ্যাক্টিভ করছি। এবার দেখেন এটা অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে কি সিসি স্লাইডস নামে একটা কাস্টম পোস্ট আসছে, পোস্ট টাইপ স্লাইড, ঠিক আছে। সো এখন এই পোস্ট টাইপ স্লাইডে গিয়ে আমি কি করতে পারি, আমি এখানে আইটেম যুক্ত করতে পারি, আমার স্লাইডার আইটেম যুক্ত করতে পারি। যেমন আমি স্লাইডার অ্যাড নিউতে ক্লিক করলাম, আমি যুক্ত করলাম হচ্ছে হোম, আমি একটা ক্যাটাগরি তৈরি করি যার নাম হচ্ছে হোম, হ্যাঁ এই ক্যাটাগরি আন্ডারে থাকতেছে সব আইটেম গুলো। এবার একটা ইমেজ দেই, আমি ওয়ালপেপার থেকে ইমেজ নিয়ে আসি, আরো কয়েকটা আপলোড করে ফেলি, 3টা আপলোড করছি, একটাকে সিলেক্ট করে এটার সাথে যুক্ত করলাম, লরেন পিক্সেল কিছু টেক্সটও দিয়ে দিই, ওকে। এখানে কিছু কাস্টম ফিল্ড আছে, যদি বা ফিল্ড গুলার মানে অপশন কিছু যুক্ত করেন। এনিওয়ে আমরা দুই একটা দেই, একটা হচ্ছে হোম কন্ট্যাক্ট, এমনি নাম দিলাম হোম, হোম ক্যাটাগরিতে ফিচার ইমেজ এইটা, তারপর হচ্ছে সেভ, তারপর আবার আরেকটা তৈরি করি ফিচার ইমেজ এটা, ওকে। আচ্ছা যদি বা এটা কিভাবে এই স্লাইডারটা কিভাবে কাজ করবে সে সম্পর্কে কিছু বলা নাই, ঠিক আছে। ফাইন্ড দ্য ডেভেলপার প্লিজ, এই সেই, ওকে। যাক আমরা এখান থেকে সার্চ করি আগে 3D স্লাইডার, এখানে দেওয়া আছে ইনস্টলেশন হচ্ছে এই যে আমরা ইনস্টল করছি, এবং করার পর ইউজ করার জন্য কি করতে হবে, এই শর্টকাটটা ইউজ করতে হবে। যদি বা শর্টকাটটা চাইলে এখান থেকে আমরা এখানে কি দিয়ে ফেলতে দিয়ে ফেলা যাইতো, যদিও বা দেয় নাই। চেক কি করতে হবে, পেস্ট দিস শর্টকাট টু ইউজ টু ইউর পেজ অর পোস্ট,
এনিওয়ে আমি স্যাম্পল পেজে সেই স্লাইডারটা চাচ্ছি, স্যাম্পল পেজের ঠিক উপরে আমি সেই স্লাইডারটা চাচ্ছি, আমি দিয়ে দিলাম আপডেট। এবং আমি যদি এখন স্যাম্পল পেজে যাই, এই যে স্লাইডার কি শো করছে, ইভেন এটা কন্টেন্ট এবং ইমেজ এবং স্লাইডার উইড, এটার কোনো ম্যাচ আপ ঠিক নাই যদি বা, যাই হোক এটা হচ্ছে একটা স্লাইডার, এটা একটা স্লাইডার, এটার জন্য সবগুলোতে কন্টেন্ট নাই এবং এটার একটা এখনো ফিক্স করা নাই। যাই হোক, সো এই হচ্ছে প্রবলেম, প্রবলেম না প্লাগইন, কিন্তু এটাতে একটা প্রবলেম আছে। যাই হোক, ঠিক আছে। সো প্লাগইনস কি দেখলাম, আই হোপ প্লাগইনস বুঝতে পারছেন। যাই হোক আমরা এটা, হ্যাঁ বুঝে নেই শর্টকাট মানে বলছি, শর্টকাটটা হচ্ছে মূলত আহ, আহ, কি বলবো, আচ্ছা শর্টকাটটা হচ্ছে ডাইনামিক ডিভ বলতে পারেন। ডাইনামিক ডিভ মানে আমরা আমরা কি HTML এর ডিভ লিখি না, ডিভ সেকশন বা আর্টিকেল এই টাইপের ডিভ মার্কআপ করি, কিন্তু সেটা যখন সেটা যখন আমি ডাইনামিক করব, আই মিন যে কোনো পেজে নেওয়ার সুবিধা, আই মিন আমরা যখন কোনো একটা মার্কআপ করছি, যদি এটা এখন বুঝবেন না, সাপোজ আমরা এখানে একটা এই পেজের জন্য একটা স্লাইডার তৈরি করলাম এবং স্লাইডারের একটা মার্কআপ আছে, সেই মার্কআপটা হচ্ছে প্রথমে এরিয়া, তারপর হচ্ছে প্রত্যেকটা আইটেমের মার্কআপ। এখন আমরা যখন ডাইনামিক করব অবশ্যই প্রত্যেকটা আইটেমকেই শুধু ডাইনামিক করব, তাই না? কিন্তু সেটা শুধুমাত্র যে পেজে আছে index.php বা index.html, যে পেজে আছে সেই পেজে থাকবে। এখন সেটাকে যদি অন্য পেজে নিতে হয়, পুরো মার্কআপটাকে কপি করে নিয়ে যেতে হবে। এখন শর্টকাটটা হচ্ছে ওইটাই, সে কি ডাইনামিক একটা ডিভ, আমরা শর্টকাট লিখতেছি এভাবে, আমরা HTML এ ডিভ লিখি এইভাবে, আর কিন্তু PHP তে শর্টকাট লেখা হয় এভাবে, মানে ওয়ার্ডপ্রেসে, PHP তে না, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এটা হচ্ছে কি আমরা এখন যে কোনো ধরনের ট্যাগ তৈরি করতে পারি, যেমন এখানে তৈরি করছে হচ্ছে এটা CCRWP স্লাইডার, তো এটা একটা ট্যাগ বলতে পারেন, এটার সাথে অ্যাট্রিবিউট সাপোর্ট দেওয়া যায়, সবকিছু সাপোর্ট দেওয়া যায়। সো শর্টকাট API অ্যাকচুয়ালি অনেক মোস্ট পাওয়ারফুল, ওয়ার্ডপ্রেসের পাওয়ারফুল থিংস হচ্ছে শর্টকাট। তো শর্টকাট বিষয়টা অনেক অ্যাডভান্স, আমরা সেটা একটু পরে দেখবো। এখন পোস্ট এবং ডাইনামিক কি বিষয় সেটা না বুঝলে শর্টকাট বুঝতে পারবো না, ঠিক আছে। তো শর্টকাটে যাবো আরো অনেকদিন পর। এনিওয়ে, প্লাগইনস শেষ, এরপর ইউজার যে অপশনটা, সেটা হচ্ছে যদি আপনার ওয়েবসাইটে মনে করেন আপনি একটা নিউজ সাইট চালাচ্ছেন, যেমন ওই যে টেমটি নিউজ যেগুলো ফেসবুকে দেখে, সবগুলো প্রায় ওয়ার্ডপ্রেস সাইটে হয়, হ্যাঁ। তো এই যে ওয়ার্ডপ্রেস সাইট, এই যে নিউজ সাইট, এগুলো অবশ্যই একজনে তো পসিবল না, অনেকগুলা অথর থাকতে হয়, অনেকগুলা অ্যাডমিন থাকা লাগে। তো সেই অ্যাডমিন গুলাকে আপনি চাই ইউজার থেকে তৈরি করতে পারেন, এবং ইউজারের কিছু রুলস আছে, রোল আছে, হ্যাঁ। রোল বলতে পাওয়ার, হ্যাঁ, পাওয়ার, তার পাওয়ার। সো মনে করেন অ্যাডমিনিস্ট্রেটর কি করতে পারে, সব করতে পারে, কিন্তু অথর সব করতে পারে না। অথর পোস্ট করতে পারে, তার পোস্ট এডিটও করতে পারে, আর এডিটর পোস্ট করতে পারে না, কিন্তু অন্যান্য অথরের পোস্ট এডিট করতে পারে। তো এরকম কিছু পাওয়ার আছে। সো অ্যাডমিনিস্ট্রেটর যেটা করতে পারে সেটা হচ্ছে সবার বস, সে একজন অথরকে, শুধু একজন অথরকে না, সে একজন অ্যাডমিনকেও ডিলিট করতে পারে, ইভেন ডিলিট করে দিতে পারবে, কিন্তু অথর এসে এই অ্যাডমিনকে ডিলিট করতে পারবে না। সো এই হচ্ছে বিষয়। টুলসে আসি, টুলস বলতে পারেন RSS, আমরা একটা টুলস দেখি না RSS, প্রথম আলোতে গেলে নিচে দেখবেন RSS বা উপরে যে কোনো RSS, এটা হচ্ছে ওই যে এটাকে বলা হয় শর্টকাট। আমি RSS টা যদি এখানে এনে রাখি, তাহলে লেটেস্ট নিউজ গুলো আমি সেই RSS থেকে পাচ্ছি, তাই না? তো ওয়ার্ডপ্রেস সাইটে এরকম একটা টুলস, তাদের মধ্যে একটা হচ্ছে টুলস, সেটা হচ্ছে প্রেস দিস, এটা হচ্ছে বুকমার্ক, হ্যাঁ। যেমন এখানে এখানে কি বলছে, ড্র্যাগ এন্ড bookmarklet below to your bookmarks bar, then when you are on a page you want to share। তো এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে, নর্মালি এটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমি যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেই, হ্যাঁ, এবং আমি এখানে ক্লিক করলে অ্যাকচুয়ালি ওই পেজে আসার কথা, বাট প্রেস দিস এখন কাজ করছে না কেন জানি না। এনিওয়ে, আমি টুলস কেন ইউজ করবো সেটা বলি। আমি প্রেস দিসের জন্য টুলস ইউজ করবো না, কারণ আমরা RSS এমনিতেই ইউজ করতে পারি ওয়ার্ডপ্রেসে। কিন্তু আমরা যেটার জন্য ইউজ করবো সেটা হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্ট। আমরা ওয়ার্ডপ্রেস সাইট যখন, মনে করেন আমার সাইট বর্তমানে এটা, এবং আমি এখন লোকাল হোস্টে কাজ করছি আরেকটা সাইট, নতুন একই সাইট করব বাট নতুন স্টাইলে করব, কিন্তু আমার কি দরকার, কন্টেন্ট দরকার, আমার এখন কি
সব কন্টেন্ট দরকার, সব কন্টেন্ট দরকার। সেক্ষেত্রে কি করবেন, আপনি আপনার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে এক্সপোর্টে ক্লিক করবেন, সেখান থেকে আপনি অল কন্টেন্টে ক্লিক করে ক্লিক করে ডাউনলোড এক্সপোর্ট ফাইল। সো এটা ডাউনলোড করার পর দেখেন একটা এক্সএমএল ফাইল পাবেন। এখানে কি আসবে, এটা আসবে হচ্ছে আপনার পোস্ট, পেজ, কমেন্টস, কাস্টম ফিল্ডস, টার্মস, যাবতীয় যত সব আপনার ওয়ার্ডপ্রেস সাইটে করা আছে সবগুলো কি চলে আসবে, সবগুলো ডাউনলোড হবে। এবং আপনি যখন অন্য একটা ওয়ার্ডপ্রেস সাইটে যাবেন, সেটাতে ইম্পোর্ট করবেন, ইম্পোর্টে ক্লিক করবেন এবং সেটা দেখবেন আপনি কোন ধরনের সাইট আপনার এই ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল করতে চাচ্ছেন বা ইম্পোর্ট করতে চাচ্ছেন। আপনি চাইলে ব্লগার করতে পারেন। এখন যেহেতু আমি ওয়ার্ডপ্রেস থেকে ডাউনলোড করছি এবং ওয়ার্ডপ্রেসে ইম্পোর্ট করব, সেজন্য ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেসে যখন ক্লিক করবেন তখন দেখেন একটা প্লাগইন ইনস্টল হবে, ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার, মানে কি ওয়ার্ডপ্রেস থেকে আরেকটা ওয়ার্ডপ্রেসে ইম্পোর্ট করার যে ইম্পোর্টার প্লাগইন, সেই প্লাগইনটা ইনস্টল করার পর আমরা সেইটা কি করতে পারি, আরেকটা ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট এই ওয়ার্ডপ্রেস সাইটে নিয়ে আসতে পারি। অথবা এগুলো না করে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সরাসরি কি নিয়ে আসা, সরাসরি ডাটাবেস নিয়ে আসা। সো ডাটাবেস নিয়ে আসলে অবশ্যই কন্টেন্টকেও নিয়ে আসতে হবে, আই মিন আমার ফাইল স্ট্রাকচারটাকেও নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না কোনটা কোন টাইপে যাবে যদি তৈরি করা না থাকে। বা তবে হ্যাঁ, যদি সাইট লোকাল হোস্ট থেকে সার্ভারে যখন মুভ করতে হবে, লোকাল হোস্ট থেকে যখন সার্ভারে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে ডাটাবেস এবং কন্টেন্টকে নিয়ে যাওয়া বেটার। কন্টেন্ট হচ্ছে ফোল্ডার হচ্ছে এটা, আমার আমার সব কন্টেন্ট হচ্ছে এটা, আর ডাটাবেস হচ্ছে এটা। এই দুটো পেলে আমার ওয়েবসাইট প্রপারলি কাজ করবে। ঠিক আছে। সো যখন ক্লায়েন্টের কাজ করা হয়, মোটামুটি আমরা তো লোকাল হোস্টে কাজ করি, লোকাল হোস্ট থেকে কাজ কমপ্লিট করে জাস্ট এই ফাইল পুরো কমপ্লিট, পুরো কপি করে জিপ করে তারপর সার্ভারে নিয়ে যাওয়া, তারপর এই ফাইলটা জিপ করে সার্ভারে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে আপলোড করে ব্যাস, আর কিছুই করতে হচ্ছে না। যদি আমি ম্যানুয়ালি ইনস্টল করি, নতুন করে আবার ইনস্টল টেস্ট করি, তাহলে আমার কি প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা পোস্ট আমাকে আবার কি করতে হবে, পোস্ট করতে হবে, না হলে আবার ইম্পোর্ট করতে হবে। সো এগুলো অনেক একটু ঝামেলার বিষয়। যাই হোক, সার্ভারে নিয়ে যাওয়া সেটা পরে দেখাবো। এনিওয়ে, সেটিংস, জেনারেল সেটিংস, জেনারেল সেটিংস যেটা আমরা ইনস্টলেশনের সময় সাইট টাইটেল, ট্যাগলাইন যদি বা দেওয়া হয় নাই, সাইট টাইটেল দেওয়া হয়েছে। এবং অ্যাডমিন প্যানেল যে তৈরি করছিলাম, অ্যাডমিন প্যানেলের ইনস্টলেশন ইনফরমেশন দেওয়ার সময় যেগুলো দিয়েছি সেগুলো এখানে আছে। তারপর হচ্ছে রাইটিং। রাইটিং হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেই পোস্ট করছি সেই পোস্টটা ডিফল্ট কিছু, আই মিন বলতে পারেন একটা নিউজ সাইট যখন চালানো হয় তখন অবশ্যই তার একটা ডিফল্ট পোস্ট থাকে, ডিফল্ট ক্যাটাগরির পোস্ট থাকে, যেগুলো হচ্ছে সবসময় বেশি হয়। যেমন রাজনীতি, বাংলাদেশের জন্য রাজনীতি পোস্ট বেশি রেগুলার হয়, প্রতি 2 মিনিটে হয়। সো আমি যদি আমার পোস্ট ক্যাটাগরি ডিফল্ট ভাবে রাজনীতি সিলেক্ট করে রাখতে চাই, তাহলে অবশ্যই এখান থেকে রাইটিং সেটিংসটা করতে পারবো। ডিফল্ট পোস্ট ক্যাটাগরি রাজনীতি করে রাখলাম, সবসময় যে কোনো পোস্ট দিলেই সেটা রাজনীতিতে চলে যাবে। যদি হ্যাঁ, যদি চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে পোস্টের সাথে তো আমি ক্যাটাগরি চেঞ্জ করতেই পারছি, তাই না? পোস্টের সাথে কি ক্যাটাগরি চেঞ্জ করতেই পারছি। তো এগুলো হচ্ছে সেই সেটিংস। রিডিং আছে, রিডিং হচ্ছে আমার সাইট কিভাবে রিড করবে, প্রথম অবস্থায় কিভাবে রিড করবে। এখানে প্রথমে দেওয়া আছে যে ফ্রন্ট পেজ ডিসপ্লেস, ফ্রন্ট পেজ ডিসপ্লে অ্যাকচুয়ালি হোম পেজ হিসেবে এটা হচ্ছে আমার কি, আমার সাইটের লিঙ্কটা হচ্ছে এটা, লোকালহোস্ট ডিপ্লোমা এ। এখন যে হোম পেজটা দেখাচ্ছে এখানে দেখেন আমার ব্লগ পোস্ট গুলাই দেখাচ্ছে। এখন হোম পেজ হিসেবে আমার কোন পেজটা শো করবে সেটা আমি কি এখান থেকে সিলেক্ট করতে পারি, কারণ আমরা সবসময় ব্লগ পেজকে হোম পেজ চাই না, ব্লগ পেজকে কি হোম পেজ হিসেবে চাই না। আমরা চাই হচ্ছে, যেমন আমরা অবশ্যই আমরা যদি পোর্টফোলিও সাইট করি হোম পেজটা হবে অবশ্যই অন্যরকম, ব্লগ তো হবে না। তো মনে করেন আমার পোর্টফোলিও সাইটে ব্লগও আছে, যেহেতু আমি লেখালেখি করব, আবার হোম পেজ আছে, হোম পেজে আছে কি একটা স্লাইডার, তারপর আমার কিছু আমার সার্ভিস গুলা, আমার পোর্টফোলিও গুলা, এগুলো আছে। তো সেক্ষেত্রে অবশ্যই হোম পেজকে আমাকে আলাদা করতে হবে। আমরা এটা করতে পারি ইন্ডেক্স পিএইচপি কে হোম পেজের কন্টেন্ট গুলা দিয়ে করতে পারি, কিন্তু যদি ব্লগ পেজও থাকে তাহলে অবশ্যই ইন্ডেক্স পিএইচপি ফাইলটাকে ব্লগ পেজের জন্য রেখে দিতে হবে। ইন্ডেক্স ওয়ার্ডপ্রেসে ইন্ডেক্স পিএইচপি ফাইলটা কিসের জন্য, ব্লগ পেজের জন্য কাজ করে। ব্লগ পেজ ছাড়া ইন্ডেক্স পিএইচপি, আই মিন ইন্ডেক্স পিএইচপি ব্লগ পেজের জন্য ছাড়া আর অন্য কোনো কাজে ব্যবহার হবে না। হ্যাঁ, যদি ব্লগ না থাকে সেক্ষেত্রে আমরা ইন্ডেক্স পিএইচপি কে হোম পেজ হিসেবে ইউজ করতে পারি, যদি ব্লগ না থাকে। ব্লগ যদি থাকে অবশ্যই সেটাকে কাজে লাগাতে হবে। এনিওয়েজ, সো এখান থেকে আমরা সেই সেটিংসটা করতে পারবো, তো আমরা সেটা পরে দেখবো। ডিসকাশন হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কিছু নোটিফিকেশন, কিছু সিস্টেম আছে
বলতে পারেন প্রাইভেসি সেটিংস, এই টাইপের কিছু। তো এগুলো পড়ে নেবেন আপনারা। মিডিয়া, মিডিয়া হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস সাইট কত ধরনের ইমেজ সাইজের, কোন কোন সাইজের ইমেজ কি করে ক্রপ করে নেয়, সেই ইমেজগুলো এখানে দেওয়া আছে। পারমালিঙ্কস, পারমালিঙ্ক বলতে বলতে পারেন এটা, এই যে এটা একটা লিঙ্ক, এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক, আমি যখন হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করছি, এই যে একটা লিঙ্ক তৈরি হচ্ছে, এটা একটা পারমালিঙ্ক, ঠিক আছে। তো পারমালিঙ্ক এটা কিভাবে তৈরি হচ্ছে, প্রথমে ইয়ার, তারপর মাস, তারপর তারিখ, হ্যাঁ, তারপর মাস, তারপর তারিখ, তারপর আমার টাইটেল, পোস্টের টাইটেল। তো আমি এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি সরাসরি পোস্টের টাইটেলই দেখাবে। তো আমি পোস্ট নেম লিখে সেভ করলাম, এবং দেখেন আমি হোম পেজে গেলাম, হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করার সাথে সাথে এটা একটু শর্ট এবং মনে রাখার মতো একটা লিঙ্ক, ঠিক আছে। সো পারমালিঙ্ক সবসময় কি পোস্ট নেম করে দিবেন। এবং পারমালিঙ্ক যখন চেঞ্জ করবেন, অবশ্যই আপনার সার্ভার যদি নতুন ইনস্টল হয়ে থাকে, আপনাকে এখান থেকে অ্যাপাচি মডিউল চেঞ্জ করতে হবে। অ্যাপাচি থেকে অ্যাপাচি মডিউল, এখানে মডিউলের যেই একটা একটা রিরাইট মডিউল আছে, এই যে মডিউল, রিরাইট মডিউল, এটাতে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। টিক চিহ্ন দিয়ে আবার রিস্টার্ট করবেন আপনার সার্ভার, তারপর এটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আপনার এসটি অ্যাক্সেস কে কাজ করাচ্ছে, হ্যাঁ। এসটি অ্যাক্সেস, এখানে যে কিছু মডিউল আছে, যে লিংক, হ্যাঁ, যেটা আসার কথা হচ্ছে index.php পরে হচ্ছে পারমালিঙ্ক আকারে আসার কথা, সেই লিঙ্কটা এখন কি রিরাইট হচ্ছে, মোড চেঞ্জ হয়ে শুধু টাইটেল শো করছে। এই এসটিএক্সএস কে কাজ করানোর জন্য অবশ্যই আপনার কি করা লাগবে, পারমালিঙ্ক চেঞ্জ করা লাগবে। আই মিন পারমালিঙ্ক চেঞ্জ তো করা লাগবে, তার সাথে অ্যাপাচি মডিউল চেঞ্জ করা লাগবে। সো অ্যাপাচি মডিউল চেঞ্জ আমার ড্যাশবোর্ড সম্পর্কে পর্যবেক্ষণ বা পর্যালোচনা, যাই হোক, আলোচনা সব শেষ। এনিওয়ে, এবার আসি কন্টেন্ট সম্পর্কে, আই মিন ফোল্ডার সম্পর্কে, ডিরেক্টরি সম্পর্কে। সো আমরা যেই ডিপ্লোমা এ প্রজেক্ট ফোল্ডারে যেই ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্টল করছি, এবং এখানে দেখেন ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুডস ফোল্ডার আছে। অবশ্যই আমরা জানি যখন একটা সার্ভারের লিংক আমরা কি করি, সার্ভারে কি ব্রাউজারে বলি, তখন সে প্রথম অবস্থায় তার রুট ডিরেক্টরিতে গিয়ে index.php কে পায়। তো এখানে index.php এটাকে না পেয়ে পাচ্ছে কোনটা, থিমস এর মধ্যে আমার যে থিমটা রেডি করা আছে সেই থিমের index.php কে। এখন কিভাবে সম্ভব, পাওয়ার কথা তো এটা, আসলে পাচ্ছে এটাই, কিন্তু এটাতে বলা আছে এই ফাইলে আসতে, এই ফাইলে বলা আছে এই ফাইলে আসতে, এভাবে করতে করতে এই ফাইল থেকে এই ফাইল, এই ফাইল থেকে এই ফাইল, অপশনে গিয়ে সে দেখতেছে আমার ড্যাশবোর্ডে গিয়ে কোন থিমটা অ্যাক্টিভ আছে, শেষমেশ সে সেই থিমে যাচ্ছে, সেই থিমে গিয়ে কি করছে, আমার সেই থিমের index.php-টাকে শো করছে কোথায়, এখানে সাইড হিসেবে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার। তো এটা পিএইচপি দিয়ে সম্ভব, সবকিছুই সম্ভব, অনেক কিছু সম্ভব পিএইচপি দিয়ে। সো এটা হচ্ছে আমি জাস্ট বেসিকটা বুঝাই দিলাম আর কি, কিভাবে যাচ্ছে। সো এই হচ্ছে বিষয়। ইভেন দেখেন আম, আমরা যখন ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করছি, প্রথম অবস্থায় কিন্তু এটা এই ফাইলটা ছিল না, ডাব্লিউপি কনফিগ ফাইলটা ছিল না। সাপোজ আমি ডাব্লিউপি কনফিগ ফাইলের নামটা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন আমি যদি আমার লোকাল হোস্টে যাই, আবার বলবে ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করার জন্য, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করার জন্য। তো আমি যখন ইনস্টল কমপ্লিট করছি, তখনই কিন্তু এই ডাব্লিউপি কনফিগ ফাইলটা ক্রিয়েট হয়েছে। এবং এটা কি করছে, এই ডাব্লিউপি কনফিগ ফাইলটা শুধুমাত্র কিছু ইনফরমেশন স্টোর করে রাখতেছে। ইনফরমেশন, প্রথম ইনফরমেশন হচ্ছে ডাটাবেজের নাম, তারপর হচ্ছে ডাটাবেজের ইউজার নাম, ডাটাবেজের পাসওয়ার্ড, ডাটাবেজের হোস্ট, ইভেন আমার যে টেবিল প্রিফিক্সটা দিয়েছে সেই টেবিল প্রিফিক্সটা। এখন এগুলো যদি না পাই, তার মানে কি আমার সাইট ডাটাবেজের চাইতে আলাদা হয়ে গেছে। এবং অবশ্যই সে কোনো ডাটাবেজ যেহেতু পাচ্ছে না, কোনো ডাটাই পাচ্ছে না, তো আবার নতুন করে ইনস্টল করার জন্য বলবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, ডাটাবেজ পাচ্ছে না বলেই এটা আবার নতুন করে সাইট ইনস্টল চাচ্ছে। এখন দেখেন, এখন সে আবার আবার সাইটে চলে গেছে। সো এটা একটা ইম্পর্টেন্ট ফাইল। এবং ডাব্লিউপি কনফিগ স্যাম্পল যে ফাইলটা আছে, সেই ফাইলে দেখেন ডাটাবেজের নাম হিসেবে ডাটাবেস নেম হিয়ার, ডাটা ইউজার নেম হিসেবে ইউজার নেম হিয়ার, পাসওয়ার্ড নেম হিসেবে পাসওয়ার্ড হিয়ার, এগুলো আছে, ঠিক আছে। সো আপনি এগুলো কি করবেন, এটা যে যখন আপনার ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল হবে, ডাব্লিউপি কনফিগ স্যাম্পলটা ডিলিট করে দিবেন, ঠিক আছে। তাতে কি হবে, আপনার সাইট আরেকটু সিকিউর হয়ে যাবে।
ঠিক আছে, না হলে কি ওই ফাইল নেম গুলা ইউজ করে কিন্তু আপনার সাইডে ঢোকার অপশন আছে। ঠিক আছে, তো আমি এটা ডিলিট করে দিলাম। এরপর ডব্লিউপি অ্যাডমিন ফোল্ডার সম্পর্কে আসি। ডব্লিউপি অ্যাডমিন হচ্ছে আপনি ড্যাশবোর্ডে যা দেখতে পাচ্ছেন এটার যাবতীয় ফাংশনালিটি যাবতীয় ফাংশন সবকিছু কি ডব্লিউপি অ্যাডমিন ফোল্ডারে আছে, যেমন সিএসএস। তো আমি ডব্লিউপি অ্যাডমিন ফোল্ডার থেকে আমি জাস্ট সিএসএস দিয়ে উদাহরণটা দিচ্ছি, সিএসএস এর নামটা চেঞ্জ করে দিয়েছি। তো তার মানে কি তারা যেভাবে কল করছিল সেই নামটা চেঞ্জ হয়ে গেছে, এখন দেখেন সিএসএস পাবে না। সব ফাংশন কাজ করবে, সব ঠিকঠাক ভাবেই কাজ করবে। আমি যদি এখন পোস্ট করি পোস্টও কাজ করবে, সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করবে, কিন্তু সিএসএস ছাড়া এখানে সিএসএস টা পাচ্ছে না। তো এই হচ্ছে বিষয়, আমি সিএসএস চেঞ্জ করে দিলাম। ড্যাশবোর্ড, এরপর আমরা ডাব্লিউপি কন্টেন্ট নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে অ্যাকচুয়ালি এই ফোল্ডার হচ্ছে ড্যাশবোর্ড থেকে যাবতীয় যেই কাজ আমি থিমের জন্য করব, আমার সাইটের জন্য করব, সবগুলো এখানে আসবে। যেমন আমি প্লাগইন ইনস্টল করলাম, প্লাগইনটা এখানে আসবে। ঠিক আছে, আচ্ছা প্লাগইনটা আমরা ডিলিট করে দিচ্ছি তাই না। এখন দেখেন আমি এখানে রাখছি এটা, এটা এই পাশে, এটা এই পাশে রাখলাম। ড্যাশবোর্ড থেকে আমি করব হচ্ছে প্লাগইনস, প্লাগইনস অ্যাড নিউ, নতুন একটা প্লাগইন ইনস্টল করব। এখানে তো প্লাগইন আছে, শিট, আমি নতুন প্লাগইন মনে করেন যে এখান থেকে সার্চ করলাম আলকারসাল, এখন আলকারসাল এটা ইনস্টল করি, এবং যখন ইনস্টল এটা ডাউনলোড জিপ হচ্ছে, জিপ থেকে আনজিপ হচ্ছে, এবং দেখছেন ইনস্টল করার সাথে সাথে কি এখানে আসছে, এটা কোন ফোল্ডারে, ডব্লিউপি কন্টেন্ট প্লাগইনস ফোল্ডারে আসছে। সেম বিষয় আমি যদি থিমের জন্য করি, ডব্লিউপি কন্টেন্ট থিমস ফোল্ডারে আসবে। ঠিক আছে, সো আমরা কি থিমস ফোল্ডার থেকেই থিম তৈরি করা শুরু করব, যেহেতু আমরা ড্যাশবোর্ড থেকে আমরা যেহেতু ডেভেলপ করব, সো ড্যাশবোর্ড থেকে বসে বসে কাজ করা পসিবল না, আমাদেরকে র মোডে যেতে হবে, ফোল্ডারে যেতে হবে, ওখান থেকে ক্রিয়েট করতে হবে ওদের সিস্টেম অনুযায়ী। এখন আমরা থিম তৈরি করার বিষয়ে বলবো যে এনিওয়ে, থিম তৈরি করা যাওয়ার আগে আমরা ডব্লিউপি কন্টেন্ট থেকে বের হয়ে আরেকটা ফোল্ডার আছে যেটা হচ্ছে কি ডব্লিউপি ইনক্লুডস। ডব্লিউপি ইনক্লুডস ফোল্ডার যেটা, সেটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে মূলত বলতে পারেন ওয়ার্ডপ্রেস আমাকে যেসব সাপোর্ট দিচ্ছে, ওয়ার্ডপ্রেস আমাকে কি যেসব সাপোর্ট দিচ্ছে সেই সব সাপোর্টের ফাইল সবগুলা আমার ডব্লিউপি ইনক্লুডস ফোল্ডার আছে। যেমন ওয়ার্ডপ্রেস আমাকে জেএস দিচ্ছে, জাভাস্ক্রিপ্ট, jQuery সাপোর্ট দিচ্ছে, তো জেএস ফোল্ডারে jQuery ফোল্ডারে jQuery যাবতীয় প্লাগইনের সাপোর্ট ওয়ার্ডপ্রেস আমাকে দিচ্ছে, যেমন লেটেস্ট jQuery দিচ্ছে, সাথে মেসোনারি জেএস দিচ্ছে। তারপর হচ্ছে আপনার ইউজ করতে পারেন হচ্ছে এখানে ফর্ম, কালার, তারপর ইউআই এর জন্য, ইউআই এর ক্ষেত্রে কিছু ইফেক্টস এর জন্য, সিলেক্টের জন্য, বা ড্র্যাগ এন্ড ড্রপ এর জন্য যেসব জাভাস্ক্রিপ্ট দরকার পড়ে ওয়ার্ডপ্রেস আমাকে সেগুলো দিচ্ছে, যেমন অ্যাকর্ডিয়ন, মিনজেস। সো এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসেও ইউজ হয়েছে, আমরা চাইলে এগুলোকে সাপোর্টিং হিসেবে ইউজ করতেও পারি। যেমন আমরা যদি গুগলে সার্চ করি jQuery ওয়ার্ডপ্রেস, jQuery ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করে দেখেন ফাংশনের মাধ্যমে ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি আমাকে কি কি সাপোর্ট দিচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি। দেখেন ওয়ার্ডপ্রেস এইসব, মনে করেন আমাকে আমার ওয়েবসাইটের জন্য HTML করছে একটা, সেখানে আমরা মেসোনারি ইউজ করছি, মেসোনারির জন্য অবশ্যই মেসোনারি জেএস প্লাগইনটাই কল করতে হয়েছে। আমরা যখন সেটাকে ডাইনামিক করব, মেসোনারি জেএসটাকে কল করতে হবে না, আমরা শুধুমাত্র ফাংশনে বলবো আমার jQuery এবং মেসোনারি সাপোর্টটা লাগবে। তো ওয়ার্ডপ্রেস থেকে সেই মেসোনারিটা কল করে দিচ্ছে, তাহলে কি আমার ফাইলের সাইজ একটু কমে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি মেসোনারি আমাকে দিচ্ছে, জাস্ট এই হ্যান্ডেলটাকে কল করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের কি আমাদের ওয়ার্ডপ্রেসে মেসোনারি সাপোর্ট পেয়ে যাচ্ছি। সো এই সব কি আমাকে যেমন দিচ্ছে টাইনি এমসি কল করলে আমরা পাচ্ছি টাইনি এমসি বিষয়টা কি অ্যাকচুয়ালি, টাইনি এমসি বিষয়টা হচ্ছে যেমন পোস্ট থেকে যদি অ্যাড নিউ পোস্টে যায়, আমরা অবশ্য টাইনি এমসি আমরা জানি, টাইনি এমসি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করেন এইসব পান না, প্যারাগ্রাফ, আন্ডারলাইন, বোল্ড, ইটালিক করার এই যে বিষয়টা, এই পুরোটা হচ্ছে টাইনি এমসি বাটন, এগুলো সব কি টাইনি এমসি বাটন। সো আমরা যদি চাই যে এখানে আরেকটা বাটন তৈরি করব, সেক্ষেত্রে টাইনি এমসি জেস্টার সাপোর্ট আমার লাগবে, তাই না। সেক্ষেত্রে কি আমার টাইনি এমসি বাটনের যে সাপোর্টটা লাগবে সেটা আমি এখান থেকে নিতে পারি, টাইনি এমসি
চাইলে এদের ওয়েবসাইটটা আমরা দেখতে পারি, এখানে লিংক দেখাচ্ছে। হ্যাঁ, এদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারি যে এই মানে টাইনএমসিটা কিভাবে ইউজ হচ্ছে। ঠিক আছে, সো এই দেখেন এখানে কি টাইনএমসি আছে। সো এই এটা তৈরি করছে টাইনএমসি এর মাধ্যমে। ঠিক আছে, যাই হোক, এরপর এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস এর বিষয়, যেগুলো হচ্ছে কি আমাকে ওয়ার্ডপ্রেস ইনক্লুডস ফোল্ডারে পাচ্ছি আমি। ইভেন আমরা যতগুলা ফাংশন ওয়ার্ডপ্রেস থেকে ইউজ করব, ওয়ার্ডপ্রেস আমাদেরকে দিবে সেই সব ফাংশন লেখা আছে হচ্ছে এই ফাইলগুলোতে। যেমন আমরা বলছিলাম যে এটা কি, এটা একটা পোস্ট টাইপ পোস্ট, এটা কি পোস্ট টাইপ পোস্ট, এটা কি দেখতে পাচ্ছেন edit.php দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো সেই edit.php টা অ্যাকচুয়ালি কোথায় আছে, সেই edit.php টা কিন্তু wp admin এ আছে। যেহেতু এটা সরাসরি wp admin এ আছে, তো আপনি দেখেন wp admin এ edit.php আছে, এবং edit.php তে পোস্ট টাইপটা তৈরি করা আছে, কিভাবে পোস্ট টাইপ কাজ করবে। আবার আমি যদি wp includes এ যাই, এখানে কিছু যেমন নেভিগেশনের জন্য বা ন্যাবের জন্য কিছু ফাইল তৈরি করা আছে। ন্যাব মেনু কিভাবে কাজ করবে সেগুলো এখানে বলা আছে। যেমন wp get nav menu, এখানে একটা ফাংশন অবজেক্ট আছে। আপনি যদি চান, আমি সার্চ করলাম wp nav menu, এটা নাই। তো রেজিস্টার nav menu, এই যে একটা ফাংশন কি এখানে কল করা আছে, সেই ফাংশনে কি একটা প্যারামিটার, সেটা প্যারামিটারটা হচ্ছে লোকেশন, এবং সেই প্যারামিটারটা হচ্ছে একটা অ্যারে। এখন দেখেন আমি যদি এই ফাংশন সম্পর্কে গুগলে সার্চ করি, গুগল আমাকে কি দিবে, একটা ফাংশন রেফারেন্স পেজ দিচ্ছে, এই যে রেজিস্টার ন্যাব মেনুস। এবং এখানে যদি যাই, এখানেও বলে দিচ্ছে রেজিস্টার ন্যাব মেনুস এর সাথে একটা লোকেশন প্যারামিটার সাপোর্ট করে, সেই প্যারামিটারটা হচ্ছে একটা অ্যারে, সেই প্যারামিটারটা হচ্ছে কি একটা অ্যারে। সো আমরা সেটা এখান থেকেও বুঝতে পারছি, কিন্তু এখান থেকে বোঝাটা একটু কষ্টকর হয়ে যায়, কারণ আমরা পিএইচপি তে অ্যাডভান্স না। আমরা যেহেতু পিএইচপি তে অ্যাডভান্স না, এখান থেকে বোঝাটা কি একটু কষ্টকর আমাদের জন্য হয়ে যায়। সো আমরা ওয়ার্ডপ্রেস এর wp includes ফোল্ডারে যাব না, এবং wp includes ফোল্ডারে কোনো কিছু আমরা কি করব না, ধরবো না। ঠিক আছে, এখান থেকে কোনো কিছু একটা যদি এদিকে ওদিক হয়, তাহলে আমার ওয়ার্ডপ্রেস ঠিকভাবে কাজ করবে না। ঠিক আছে, সো আমরা wp কন্টেন্টে কাজ করব এবং থিমসে কাজ করব। সো থিমস, আমরা যেহেতু থিমস তৈরি করব, সো অবশ্যই আমাকে থিমের কিছু বিষয় আমাদের জানা লাগবে। যেমন আমি যদি সার্চ করি যে ওয়ার্ডপ্রেস হায়ারার্কি নামে একটা বিষয় আছে, যে থিম টেমপ্লেট হায়ারার্কি। ঠিক আছে, এবং আমি এখানে আবার সার্চ করলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। তো আমি থিম ডেভেলপমেন্ট এবং টেমপ্লেট হায়ারার্কি দুইটাই দেখতেছি। এবং টেমপ্লেট হায়ারার্কিতে প্রথমে আসি, এই একটা ইমেজ ভিজুয়াল ওভারভিউ এখানে বলছে যে ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি কিভাবে জেনারেট করছে, কিভাবে পেজ কাটছে, কিভাবে টেমপ্লেট অনুযায়ী কাজ করছে, সেসব বিষয়। সো এখানে দেখেন, আমি এটাকে সেভ করি, এটা ওপেন করলাম। দেখেন এখানে কি বলা আছে, এই কালারটা হচ্ছে কি প্রাইমারি টেমপ্লেট, এটা হচ্ছে সেকেন্ডারি টেমপ্লেট, এটা হচ্ছে ভেরিয়েবল টেমপ্লেট, এটা হচ্ছে পেজ টাইপ। ঠিক আছে, এবং দেখেন এটা কি প্রাইমারি টেমপ্লেট। সো এই কালার যাবতীয় সব কালার গুলো হচ্ছে প্রাইমারি টেমপ্লেট, এগুলো অবশ্যই লাগবে একটা ওয়ার্ডপ্রেস সাইটে। যদি আপনি, হ্যাঁ, যদি মনে হয় যে আপনার অথর সম্পর্কিত কোনো কন্টেন্ট বা কোনো কিছু থাকবে না, তাহলে অত পিএসপি লাগবে না বা আর্কাইভ পিএসপি লাগবে না। ঠিক আছে, কিন্তু যদি থাকে অবশ্যই এগুলো লাগবে। ঠিক আছে, সো ইন্ডেক্স পিএসপি, এখানে দেখেন ইন্ডেক্স পিএসপি সবগুলা অনেক বিরাট একটা ভার্টিক্যাল লাইন দিয়ে দেওয়া আছে। অ্যাকচুয়ালি কি এটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ইন্ডেক্স পিএসপি হচ্ছে সবগুলার মাদার টেমপ্লেট। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস অনেকগুলা টেমপ্লেট মিলে হচ্ছে একটা থিম। আর জোমলার ক্ষেত্রে হয় কি পুরো থিমটাকেই টেমপ্লেট বলে। সো এক একজন এক একভাবে কল করে। ঠিক আছে, সো এখানে কি এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, সবগুলো টেমপ্লেট মিলে যে থিমটা তৈরি হচ্ছে এটা হচ্ছে একটা থিম। সো এনিওয়ে, index.php টা হচ্ছে মাদার টেমপ্লেট। মাদার টেমপ্লেট কেন বলছি, যদি পেজ পিএসপি না থাকে সে ইন্ডেক্স পিএসপি তে নিয়ে যাবে, যদি আর্কাইভ পিএসপি না থাকে সে তাও ইন্ডেক্স পিএসপি তে নিয়ে যাবে। যেমন যেমন এখানে আমি যখন পেজে ক্লিক করছি, পেজ পিএসপি যেভাবে দেখানো দরকার সেভাবে দেখাচ্ছে। এখন আমি যদি থিমস থেকে wp থিম ফোল্ডারে গিয়ে পেজ পিএসপি টার নাম চেঞ্জ করে দিয়ে আসি, হ্যাঁ, এবং হোম পেজে আসলাম আবার, এখন যদি পেজে ক্লিক করে দেখেন আবার হোম পেজে আসতেছে, কিন্তু সেই ইন্ডেক্স পিএসপি এর উপর ডিপেন্ড করেই কাজ করছে। কারণ এখানে এমন ভাবে
কি বিষয়টা এমন ভাবে করছে যাতে কি সবগুলা সাপোর্ট করে, ইন্ডেক্স পিএইচপি কে মাদার টেমপ্লেট হিসেবে যাতে সাপোর্ট করে, সবগুলা যাতে সাপোর্ট করে সেজন্য বলছে। যেমন এখানে দেখি পেজ পিএইচপি, এটা তো পেজ পিএইচপি না, সাপোজ আমি এখানে দেখাই পেজ পিএইচপি তে যেভাবে কল করছে সেটা হচ্ছে যদি পোস্ট থাকে তাহলে কন্টেন্ট পেজটাকে শো করবে, কন্টেন্ট পেজ, ঠিক আছে। সো ইন্ডেক্স পিএইচপি তেও সেম ভাবে করা আছে, আলাদা ফাইল করে। দেখেন কন্টেন্ট গেস্ট পোস্ট ফরম্যাট, আমি যে কোনো একটা পোস্ট ফরম্যাট, সেটা পেজ হতে পারে, সেগুলো যেটা হতে পারে। এখন কি যদি আমার পেজ পিএইচপি না পাই, যদি পেজ পিএইচপি না পাই তাহলে সে সরাসরি আমার এই কন্টেন্ট পিএইচপি তে আসতেছে, কন্টেন্ট পিএইচপি তে এসে আবার কন্টেন্ট পোস্ট ফরম্যাট বলতেছে। তো পোস্ট ফরম্যাট যেহেতু পেজ, আমার পোস্ট ফরম্যাট যেহেতু পেজ, তাহলে কি সে এখান থেকে কন্টেন্ট পেজটাকে পাবে না, কোথা থেকে, এই যে সরি ইনক্লুড না, ফাইলগুলো কোথায় রাখছে, আচ্ছা এই যে এখানে কন্টেন্ট পেজটাকে পাবে না। সো ইন্ডেক্স পিও কে পাচ্ছে, কন্টেন্ট পেজগুলোকে পাচ্ছে, সেজন্য অ্যাকচুয়ালি এখানে মাদার টেমপ্লেট হিসেবে কাজ করছে, ইন্ডেক্স পিএইচপি কাজ করছে। আদারওয়াইজ আমরা যখন দেখাবো তখন দেখতে পারবেন না, এনিওয়ে আমরা একটু পর দেখব। সো এখানে কি টেমপ্লেট ইন্ডেক্স ডট পিএইচপি হচ্ছে মাদার টেমপ্লেট, এবং তার আন্ডারে হচ্ছে অনেকগুলো পেজ আছে। যেমন প্রথম প্রাইমারি টেমপ্লেট হিসেবে আছে সিঙ্গুলার পিএইচপি। সিঙ্গুলার পিএইচপি দুইটা হয়, একটা হচ্ছে পেজ পিএইচপি আর একটা হচ্ছে সিঙ্গেল পিএইচপি। পেজ পিএইচপি কোনটা, যেটা পেজ শো করছে, আর সিঙ্গেল পিএইচপি হচ্ছে যেটা পোস্ট শো করছে, একটা পোস্টকে ডিফল্ট ভাবে যেমন কমেন্টস টমেন্ট সাপোর্ট সহ যেটা শো করছে সেটা হচ্ছে সিঙ্গেল পিএইচপি। সো এবং এখানে দেখেন সিঙ্গেল পিএইচপি আবার এখানে কি আছে দেখেন, সিঙ্গেল পিএইচপি অ্যাটাচমেন্ট পিএইচপি, এটার আন্ডারে অ্যাটাচমেন্ট পিএইচপি সিঙ্গেল হাইপেন $সাইন পোস্ট টাইপ ডট পিএইচপি, এটা হচ্ছে ভেরিয়েবল পিএইচপি। ভেরিয়েবল পিএইচপি কেন এটা ভেরিয়েবল পিএইচপি বলা হয়েছে এই জন্য, সিঙ্গেল ডট পিএইচপি মূলত কাজ করা হচ্ছে শুধুমাত্র কিসের সাথে, পোস্ট টাইপ পোস্টের সাথে, পোস্ট টাইপ পোস্টের সাথে। এখন আমার যদি একটা কাস্টম পোস্ট থাকে, তো কাস্টম পোস্টের পোস্ট গুলো যদি আমি সিঙ্গেল পেজ আকারে দেখাতে চাই, তখন আমাকে একটা তৈরি করতে হবে হচ্ছে সিঙ্গেল হাইপেন, আমার কাস্টম পোস্ট যেটা তৈরি করবো সেটার পোস্ট টাইপ যেটা দিব, সেই পেজটা, সেই পোস্ট টাইপটা আমাকে কি করতে হবে, সিঙ্গেল হাইপেন, মনে করেন সিঙ্গেল হাইপেন টেস্টিমোনিয়াল ডট পিএইচপি, এভাবে তৈরি করতে হবে। সো এভাবে অনেকগুলো আছে। যেমন আমরা যদি শুধুমাত্র কোনো একটা পেজের, মানে নির্দিষ্ট কোনো একটা পেজের আলাদা করে স্টাইল করতে চাই, সেক্ষেত্রে আমরা কি পেজ আইডি দিতে পারি, অথবা পেজ স্ল্যাগ দিতে পারি, অথবা আলাদা একটা কাস্টম পেজ তৈরি করতে পারি। কাস্টম টেমপ্লেট, কাস্টম পেজ বলতে কাস্টম টেমপ্লেট, নরমালি পেজ পিএইচপিটা হচ্ছে ডিফল্ট টেমপ্লেট, ডিফল্ট টেমপ্লেট, আর আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে কাস্টম টেমপ্লেট। সো কাস্টম টেমপ্লেট এবং সবগুলো ইজি বিষয়। সো আমরা এইটুক পর্যন্ত তাকে আপাতত। আচ্ছা, টিম টেমপ্লেট হায়ারার্কি দেখলাম, টিম ডেভেলপমেন্ট দেখেন, আমি এগুলা সরাসরি ওয়ার্ডপ্রেস codex.wordpress.org থেকে দেখাচ্ছি, যাতে আপনারা কোডেক্স এর সাথে কি হন, ফ্যামিলিয়ার হন। কোডেক্স এর সাথে যত ফ্যামিলিয়ার হবেন আপনাদের জন্য তত লাভ, আপনারা তত বুঝতে পারবেন, তত ভালো করে স্টাডি করতে পারবেন। পিএইচপি জানা ছাড়াও এটা পড়ে পড়ে আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো জ্ঞান রাখতে পারবেন। এনিওয়ে এখানে দেখেন টিম, আমি ওয়ার্ডপ্রেস এখানে গুগলে সার্চ করছিলাম ওয়ার্ডপ্রেস টিম ডেভেলপমেন্ট, এবং ফার্স্টে একটা লিংক যেটা আসছে সেটা হচ্ছে টিম ডেভেলপমেন্ট। এই টিম ডেভেলপমেন্টে দেখেন কিছু কন্টেন্ট আছে, ওয়ার্ডপ্রেস এগুলাই সাপোর্ট করে, আই মিন ওয়ার্ডপ্রেস দিয়ে এগুলা করাই সম্ভব, এবং এগুলার উপর ডিপেন্ড করে, এগুলার উপর কাজ করে আমরা নিজেদের পিএইচপি প্রোগ্রামিং কাজ করে এটাকে অনেক বড় করা যায়, সেটা অন্য বিষয়। কিন্তু ওয়ার্ডপ্রেস শুধুমাত্র এই অনুযায়ী থিম, একটা টেমপ্লেট কি একটা থিম ডেভেলপমেন্ট করে, প্রথমে বলছে হোয়াই কেন ওয়ার্ডপ্রেস থিম ইউজ করব, তারপর হচ্ছে থিম ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড কি কি, অ্যানাটমি বলতে আপনি বলতে পারেন হায়ারার্কি যেটা আছে সেটা, তারপর চাইল্ড থিম কিভাবে কাজ করে, থিম স্টাইল। এনিওয়ে আমি থিম স্টাইল শিটে যাই। আমি এবার একটা টেমপ্লেট তৈরি করা শুরু করি। সো আমরা যেহেতু থিম ডেভেলপমেন্ট করব, সো থিম ডেভেলপমেন্ট করার প্রথম শর্ত একটা থিমস ফোল্ডারে একটা থিম ফোল্ডার তৈরি করতে হবে আমাদের, সেটা অবশ্যই স্মল স্মল লেটার, এবং কোনো স্পেস থাকতে পারবে না। স্পেস মনে করেন এভাবে স্পেস, ফোল্ডারের নামে কি হবে না, স্পেস হবে না। তো আমি ডিপ্লোমা হাইফেন এ দিলাম। এর মধ্যে দুইটা ফাইল বাধ্যতামূলক, দুইটা ফাইল থাকা বাধ্যতামূলক, একটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি, আরটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস, এনিওয়ে স্টাইল ডট সিএসএস এ আমি এটা
index.php এবং style.css। এবং style.css এ আমার কিছু কন্টেন্ট থাকা জরুরি, সেটা হচ্ছে আমার যাবতীয় থিমের সম্পর্কে যাবতীয় ইনফরমেশন, যেমন এখানে দেওয়া আছে। এই সম্পূর্ণটাই আমি কপি করে নিয়ে আসলাম, সরি, কপি। এখানে থিমের নাম দিলাম ডিপ্লোমা, থিমের ইউআরআই ঠিক আছে, এগুলো দিলাম। এখানে আপনি চাইলে থিমের একটা ভার্সন, লাইসেন্স এগুলো সব দিতে পারেন। টেক্সট ডোমেইন দিতে পারেন। টেক্সট ডোমেইনটা হচ্ছে ডিপ্লোমা, আপনার থিমের নাম দিলাম। টেক্সট ডোমেইনটা কি কাজ করে সেটা পরের বিষয়। অ্যাকচুয়ালি লোকালাইজেশন, সাইট লোকালাইজেশন করার জন্য টেক্সট ডোমেইন দরকার পড়ে। সো এগুলো কোথায় শো করছে? আমি যদি ম্যানেজ থিম থেকে থিমসে যাই, এবং দেখেন এখন আমার এখানে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন ডিপ্লোমা। সো আমি এখন দেখেন ডিপ্লোমা ফোল্ডার থিম ডিটেলসে ক্লিক করলে নাম, ইউজার কে তৈরি করছে, অথর, এবং অথর ইউআরআই দেওয়াতে সেটা কি লিঙ্কড হয়েছে, তার একটা কি ডেসক্রিপশন আছে, এবং লাইভ প্রিভিউতেও একটা লিঙ্কড, হ্যাঁ, এগুলো সব হয়েছে। সো এগুলা এখান থেকে আসতেছে, স্টাইল সিএসএস থেকে। আমি যদি স্টাইল সিএসএস এ কিছুই না দিই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ডিপ্লোমা এ, এটা কিসের নাম, ফোল্ডারের নাম, ঠিক আছে। সো এগুলো আমাদেরকে ওয়ার্ডপ্রেস দিয়ে দিচ্ছে, সেগুলো আমরা অবশ্যই ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে নিব। এরপর ইন্ডেক্স.পিএসপি তে আমি যা দেই, যেমন হ্যালো দিলাম, এবং আমি এটা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ। এখন আমার সাইট যদি ভিজিট করি, তাহলে শুধুমাত্র index.php তে যেটা আছে সেটাই শো করবে। এখন আমরা যদি চাই যে না, এখানে কি শো করবে, এখানে শো করবে হচ্ছে টাইটেলের জায়গায় শো করবে হচ্ছে ওয়ার্ডপ্রেসের টাইটেল, ওয়ার্ডপ্রেস সাইটের টাইটেল কোথায়? আমরা সেটিংস থেকে জেনারেলে গিয়ে যে সাইটের যে টাইটেলটা এখানে দেওয়া হয়েছে, যে ডেসক্রিপশনটা এখানে দেওয়া হয়েছে সেটা। আমি যদি এখন এখানে লিখে সার্চ করি যে সাপোজ এখানে লিখলাম ওয়ার্ডপ্রেস টাইটেল, এখান থেকে ওয়ার্ডপ্রেস টাইটেল ইউজ করতে পারি। আমি যদি লিখি যে সাইট টাইটেল, ওয়ার্ডপ্রেস সাইট টাইটেল, সো এখানে একটা ফাংশন আসছে, ফাংশন রেফারেন্স ব্লগ ইনফো। তো এই যে ফাংশন রেফারেন্স ব্লগ ইনফো, অ্যাকচুয়ালি কোডেক্স থেকে শেখার সিস্টেমটা দেখেন। প্রথমে সেই ফাংশন রেফারেন্স, আপনি যখন কিছু লিখে সার্চ করবেন, ফাংশন রেফারেন্স পেজে যদি আসে, তাহলে সেই পেজে অবশ্যই যাবেন। সেই ফাংশনটা প্রথমে ইউজেস দেওয়া আছে, পিএসপি ব্লগ ইনফো ব্র্যাকেটস, তার মধ্যে একটা $সাইন শো ব্র্যাকেটস, আবার শেষ। সো এই যে ব্লগ ইনফো, এটা হচ্ছে কি একটা প্যারামিটার। এটা কি, এই ফাংশনটা শুধুমাত্র একটা প্যারামিটার সাপোর্ট করে, এবং সেই প্যারামিটারটা অ্যাকচুয়ালি কোন টাইপের প্যারামিটার সেটা এখানে পরে বলা আছে। এই যে প্যারামিটারস, এই শো প্যারামিটারটা হচ্ছে একটা স্ট্রিং, এখানে বলা আছে একটা স্ট্রিং। এটা আপনি চাইলে অপশনাল মানে ব্ল্যাঙ্ক রাখতে পারেন, আপনি চাইলে ইউজও করতে পারেন। এখন সেই স্ট্রিং এর জায়গায় কি কি ইউজ করতে পারবেন, এখানে দেখেন সেই স্ট্রিং এর জায়গায় এই যে পুরা লিস্ট দেওয়া আছে, এই লিস্টগুলো ইউজ করতে পারবেন। এখন আমি যদি এটা ইউজ করি, সাপোজ আমি টাইটেলের জায়গায়, এখানে টাইটেলের জায়গায় চাচ্ছি হচ্ছে কি, এখানে আসবে হচ্ছে মনে করেন এই টাইটেলটা, এটা হচ্ছে কি সাইট টাইটেল। তো সাইট টাইটেল আনার জন্য আমাকে কি করতে হবে, দেখেন নেম ইউজ করতে হবে। নেম যদি ইউজ করি, ডিসপ্লে দ্য সাইট টাইটেল, দেখছেন, আমি যদি নেম ইউজ করি তাহলে কি সাইট টাইটেলটা ডিসপ্লে হবে, কোথায় হবে, এই টাইটেলের জায়গায়। দেখেন ডিপ্লোমা এ আরএফ টাইটেল কি ডিসপ্লে হচ্ছে। সো আমি যদি এখন চাই যে হ্যাঁ আমার দরকার আছে হচ্ছে এটা ডেসক্রিপশন, আমি ডেসক্রিপশন সহ, এই ডেসক্রিপশন সহ এখানে টাইটেল হিসেবে চাচ্ছি, তাহলে কি আমি এখানে এরপরে আরেকটা একই ফাংশন আবার ইউজ করব। এরপরে আমি একই ফাংশন আবার ইউজ করলাম, কিন্তু আমার কি প্যারামিটারটা চেঞ্জ করে দিলাম, ডেসক্রিপশন চেঞ্জ করে দিলাম। আমি দেখেন ডিপ্লোমা, ঠিক আছে। সো প্রত্যেকটা ফাংশন সম্পর্কে ওয়ার্ডপ্রেসের এখানে বিস্তারিত দেওয়া আছে। তো এভাবে দেখবেন। এবার আমরা এতক্ষণ তো থিম কিভাবে কাজ করে বা থিম কিভাবে তৈরি করতে হয় সেটা দেখতেছি, কিন্তু এভাবে অ্যাকচুয়ালি পসিবল না। আমরা এইচটিএমএল যেটা করছি সেটাকে কনভার্ট করার চেষ্টা করি।
আমরা যেটা HTML করছিলাম, যেমন এটা হতে পারে। এটা কিরকম, একটা কমপ্লিট সাইট নিয়ে আসি। হ্যাঁ, নতুন করে করলে যেটা হবে সেটা হচ্ছে কাজের চাইতে অকাজ বেশি হবে, বুঝছেন? আমাদের প্রপারলি কমপ্লিটেড হয়েছে এরকম একটা থিম, যেমন এটা প্রপারলি কমপ্লিটেড থিম। যদি বা এখানে মেনু নাই, তো মেনুটা আমরা রেডি করবো সমস্যা নেই। সো আমি কি করলাম, এটা ডিলিট করে দিই। আমি আমার HTML ফাইলটা আমার প্রজেক্ট যে থিম ফোল্ডার, সেই ফোল্ডারে নিয়ে আসলাম। ইন্ডেক্সকে প্রথমে করতে হবে কি PHP, এবং style.css এ কি করতে হবে, কিছু ইনফরমেশন দিতে হবে। একদম হোম, এই যে এখানে থিম নেম হচ্ছে ডিপ্লোমা এ, অথর হচ্ছে RRF। এগুলো হচ্ছে আমরা স্টাইল করার সময় বলছিলাম যে অ্যাকচুয়ালি থিম ফরেস্ট বেজ কাজ করলে এভাবে দিয়ে রাখতে হয়, সেজন্য আসছে এখানে। এনিওয়ে, এখন আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাই। এবার আমাদের থিমটা অলরেডি অ্যাক্টিভ আছে, এবং আমরা যদি এখন এটা কি করি দেখতে চাই, দেখেন সব পাইছে, কন্টেন্ট টন্টেন্ট সব ঠিক আছে, কিন্তু CSS বা যাবতীয় এগুলো পায় নাই। এগুলো পায় নাই এর এর কারণ হচ্ছে এখানে যেভাবে কল করা আছে সেগুলো হচ্ছে লোকাল হোস্ট থেকে কল করা আছে, লোকাল হোস্ট থেকে কল করা আছে। এখন সেই আমার লোকাল হোস্টে এটা পাচ্ছে না, কারণ আমার ফোল্ডারটা কোথায় আছে, আমার ফোল্ডারটা সে ডিরেক্টলি হিট করতেছে ইন্ডেক্স পিএইচপিতে। এখন সে এখানের মধ্যে CSS খুঁজতেছে, তো এখানের মধ্যে CSS নাই। CSS টা আছে হচ্ছে WP কন্টেন্ট ফোল্ডার, তার মধ্যে থিমস ফোল্ডার, তার মধ্যে ডিপ্লোমা এ, তার মধ্যে CSS। সো সেখানে যেতে হবে। তো এখন দেখেন, একটু আগে আমরা একটা দেখছিলাম ফাংশন ব্লগ ইনফো। ব্লগ ইনফো ফাংশন অনেক কাজ করে। সো ব্লগ ইনফো ফাংশনের মধ্যে দেখেন এখানে একটা নিচে ফাংশন আছে, যে প্যারামিটার আছে স্টাইল শিট URL, ডিসপ্লে দ্য প্রাইমারি CSS, ডিসপ্লে দ্য প্রাইমারি CSS। অ্যাকচুয়ালি প্রাইমারি CSS ফাইলের লিঙ্কটা ডিসপ্লে করার জন্য আমি এখানে একটু দিয়ে দেখি, বডিতে দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি সে কি কাজ করছে। ব্লগ ইনফো এখানে দিয়ে দিলাম হচ্ছে স্টাইল শিট URL। যদি বা এখন শো করবে, আমরা ইকো করে নেই সেজন্য শো করবে না। আচ্ছা, শো করছে, কি করছে, ডিসপ্লে দা প্রাইমারি CSS। তার মানে কি, সে দেখেন কোথায় আছে, WP কন্টেন্ট থিমস ডিপ্লোমা এ ফোল্ডারে গিয়ে স্টাইল CSS ফাইলটা পাচ্ছে। তার মানে কি, স্টাইল CSS যেহেতু এটার মাধ্যমে পাচ্ছে, আমি স্টাইল CSS কল করার জন্য এই ফাংশনটা ইউজ করতে পারি। কোথায়, আমার স্টাইল CSS এখানে আছে, এবং এখানে একটা জিনিস লক্ষ্য করেন, style.css সহ এখানে আসছে। সো আমার এখানে আর স্টাইল CSS রাখার দরকার নেই, শুধুমাত্র ফাংশনটা ইউজ করলে আমি স্টাইল CSS পাচ্ছি। এবার দেখেন স্টাইল CSS ম্যাক্সিমাম স্টাইল পেয়ে গেছি, এখন শুধু বুটস্ট্র্যাপ CSS যাবতীয় CSS গুলো পাইলে হবে। এখন দেখেন সেম ফাংশন আমাকে যেভাবে স্টাইল শিট URL দিচ্ছে, ঠিক স্টাইল শিটের ডিরেক্টরিটাও দিচ্ছে। স্টাইল শিট ডিরেক্টরি, স্টাইল শিট ডিরেক্টরি কি, ডিরেক্টরি বলতে কোন ডিরেক্টরিটা স্টাইল শিট ডিরেক্টরি, এই ডিপ্লোমা এটা হচ্ছে আমার স্টাইল CSS এর ডিরেক্টরি, তাই না? আমি এখানে এখানে যেটা ইউজ করছি কপি, আমি আবার চেক করে দেখি অ্যাকচুয়ালি স্টাইল CSS স্টাইল শিট ডিরেক্টরি লিখে এখানে আবার চেক করে দেখছি এখানে কি আসে। ডিপ্লোমা এ পর্যন্ত আমি পাচ্ছি এই স্টাইল CSS ডিরেক্টরির মাধ্যমে। আমি যদি এখন এটা ইউজ করে এভাবে এই জায়গায় এর মধ্যে স্ল্যাশ তারপর CSS যে ফোল্ডারটা পাচ্ছে, সেই ফোল্ডারে কি পাবে, কন্ট্রোসাম অবশ্যই পাবে, পাবে না, পাবে। তো এটা দিলাম, রেসপন্সিভের ক্ষেত্রেও সেটা ঠিক, জেএস গুলোর ক্ষেত্রেও সেম, এবং যাবতীয় ইমেজের ক্ষেত্রেও সেম হবে, যদি বা আমি ইমেজের ক্ষেত্রে আপাতত দিচ্ছি না। এখন দেখেন সে যাবতীয় বুটস্ট্র্যাপ থেকে শুরু করে যাবতীয় CSS সবগুলা পেয়ে গেছে, এবং জেএস সবগুলা পেয়ে গেছে, এবং জেএস ফাইল প্রপারলি কাজ করছে। সো কি, আমার এটা জাস্ট হচ্ছে ম্যানুয়ালি একটা কল করা আর কি। এটা কি, এটা জাস্ট থিমকে আপাতত রেডি করা দেখার জন্য ওয়ার্ডপ্রেস সাইট
কমপ্লিট না, সাইট কি কমপ্লিট না। এই হচ্ছে আমার টেমপ্লেট, যেটা আমরা ওয়ার্ডপ্রেস থেকে HTML থেকে ওয়ার্ডপ্রেসের জন্য মোটামুটি কনভার্ট করেছি এবং যাবতীয় ফাইলগুলোকে কি করছি, লিংক করছে। এখন এই লিঙ্কিং করাগুলোকে অ্যাকচুয়ালি অনেক ওয়েতে করা যায়। এটা একটা প্রাথমিক ওয়ে, যেটা যেটা হচ্ছে বলতে পারেন যেটার ফাইল নর্মালি কিসে আছে, index.html আছে অলরেডি, নর্মালি কি আছে এখানে। তো ওয়ার্ডপ্রেসের জন্য যখন একটা সাইট করা হবে, index.html আমি যদি এখান থেকে দেখি হেডার পিএসপিতে, হেডার পিএসপি কই, এবং দেখেন হেডার পিএসপিতে কোনো লিঙ্ক ট্যাগ থাকতে পারবে না। কোনো সিএসএস এর লিঙ্ক ট্যাগ আছে, কিছু আছে, কিছু নাই। এগুলো অন্য বিষয়, কোনো সিএসএস এর লিঙ্ক ট্যাগ নাই। সো সিএসএস গুলো পাচ্ছে কোথা তাহলে, এটা ফাংশনের মাধ্যমে পাচ্ছে, ঠিক আছে। সিএসএস কিভাবে পাচ্ছে, ফাংশনের মাধ্যমে। সো এই ফাংশনের মাধ্যমে যাওয়ার আগে আমি আরো কিছু কাজ করি, সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের কি হয়, প্রত্যেকটা ওয়েবসাইটে কিছু জিনিস সেম থাকে, কিছু জিনিস সেম, যেমন টপ, হ্যাঁ, হেডার এবং ফুটার। যেমন আমার ওয়েবসাইটে এইটুকু অংশ সেম থাকবে ফুটারে, এবং হেডারে এইটুকু অংশ সেম থাকবে, ঠিক আছে। সো আমাকে এগুলোকে আলাদা করতে হবে। সো আমি এখান থেকে স্প্রেড এলিমেন্ট করি। আমার হেডারটা হচ্ছে এটা, কতটুকু, এইটুকু হেডার। তার মানে হেডার এরিয়া যে ক্লাসটা, ইন্ডেক্স পিএসপি থেকে হেডার এরিয়া যে ক্লাস, সেটা যেখানে শেষ হয়েছে এই জায়গায় শেষ। সো এইটুকু পর্যন্ত সব পেজে থাকবে, ঠিক আছে। তো আমি এখান থেকে শুরু করে উপর ঠিক HTML শুরু পর্যন্ত কি করলাম, কাট করে নিয়ে ফেললাম, এবং আমার ডিপ্লোমা ফোল্ডারে, থিম ফোল্ডারে একটা ফাইল তৈরি করলাম হচ্ছে header.php, এবং এখানে পেস্ট করলাম। সেই ফাইলটাকে আমি index.php তে কল করলাম php get header, এভাবে। সেম আবার ফুটারের ক্ষেত্রেও আছে, যেমন এই ফুটারটা। সো এখান থেকে একদম নিচে আমার কি থাকবে, আমি কিভাবে সিলেক্ট করছি, এখান থেকে শিফট কন্ট্রোল এন্ড, ঠিক আছে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমি আবার কল করে দেই php get footer, এবং এখানে একটা ফাইল করলাম footer.php। এনিওয়ে, গেট ফুটার এবং গেট হেডার, এই ফাংশনগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাংশন, এবং এগুলো একটা প্যারামিটার সাপোর্ট করে, একটা প্যারামিটার সাপোর্ট করে, তার নাম হচ্ছে নেম। আই মিন গেট ফুটার মেবি, হ্যাঁ গেট ফুটারও করে। আমি গেট হেডারে যাই, এই যে তার নামও একটা নেম সাপোর্ট করে, সেটা হচ্ছে একটা স্ট্রিং, এবং সেটা হচ্ছে কি, স্ট্রিংটা হচ্ছে মূলত এই যে এই ফাইলটা দেখেন header-name.php। সো এই নামটা কল করতে হয় যদি আমাদের একাধিক ধরনের স্টাইলের হেডার ফাইল থাকে। আই মিন আমরা অবশ্যই অনেকগুলো থিম ফার্স্ট অনেকগুলো ওয়েবসাইট দেখি যে একাধিক হেডার স্টাইল থাকে, তাই না। তখন হেডার স্টাইল গুলো ওয়ার্ডপ্রেসে কিভাবে কনভার্ট করে, অ্যাকচুয়ালি একাধিক ফাইল তৈরি করে, তখন একাধিক ফাইল তৈরি করে, মনে করেন header-style1, header-style2, header-style3, এভাবে কল করে। যখন আর থিম অপশনে যুক্ত করে দেয়, এইটা সিলেক্ট করলে এটা আসবে, এটা সিলেক্ট করলে এটা আসবে। জাস্ট সেক্ষেত্রে কি হয়, এখানে চেঞ্জ হয়ে যায়। এখানে আমি যদি বলি এখানে বলি যে ইফ যদি এটা হয় তাহলে এটা হোক, যদি এটা হয় এটা হোক, হবে না, অবশ্যই হবে। আমরা ইফ এলস এর মাধ্যমে অনেক কিছু করতে পারি। সো অ্যাকচুয়ালি এই গেট হেডার ফাইলটা কি করছে, আমরা PHP এর একটা ফাংশন আছে, PHP এর একটা কি ডিফল্ট বিল্ট-ইন কিওয়ার্ড আছে, সেটার নাম হচ্ছে PHP দিয়ে শুরু শেষ, সেটার নাম হচ্ছে include once বা include বা require once, চারটা আছে অ্যাকচুয়ালি। যেমন এভাবে আরটা আছে শুধুমাত্র include, আরটা হচ্ছে require, আরটা হচ্ছে require once। চারটা প্রায় সেম কাজই করে, কিন্তু ভিন্ন ভিন্ন ওয়েতে। রিকোয়ার হচ্ছে অবশ্যই যে ফাইলটা আমি রিকোয়ারের মধ্যে দিব সেই ফাইলটা অবশ্যই লাগবে, আর ইনক্লুড হচ্ছে সেই ফাইলটা ছাড়াও, সেই ফাইলটা যদি বাই চান্স নাও থাকে, সেই ফাইলটা ছাড়াও এই ফাইলটা কাজ করবে, ঠিক আছে। রিকোয়ার হচ্ছে ওই ফাইলটা আগে পাইতে হবে, যদি না পাই তাহলে এরর শো করবে, এটা হচ্ছে বিষয়। সো এখানেও গেট হেডার ফাংশনটা মূলত ভিতরে ওভাবেই কাজ করছে যে গেট ফাংশন কল করলে
ইনক্লুড ওয়ান্স সে আমার কিসে যাচ্ছে, টেমপ্লেট ডিরেক্টরিতে যাচ্ছে, ডিরেক্টরি থেকে হেডার পিএসপি ফাইলটাকে কল করছে, এটাই, আর কিছু না। সো এই হলো আমার গেট হেডার এবং গেট ফুটার। এবার রিফ্রেশ করে দেখি যে আমার সাইট ঠিক আছে কিনা। ওকে, আমার সাইট ওকে আছে। কি বলছিলাম, আমরা কি কি দেখলাম, হেডার পিএসপি আলাদা করলাম, ফুটার পিএসপি আলাদা করলাম, এবং আমরা সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল কল করেছি, কিন্তু আমরা বলছিলাম যে ওভাবে থাকা যাবে না, জাভাস্ক্রিপ্ট ফাইল, সিএসএস ফাইল হেডার পিএসপি বা ফুটার পিএসপি তে থাকতে পারবে না, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি থাকলে প্রবলেমটা কি, থাকলে প্রবলেমটা হচ্ছে এরকম, যেমন আমরা কোনো একটা প্লাগইন ইউজ করলাম, কোনো একটা প্লাগইন ইউজ করলাম, এখন সেই প্লাগইনটা যদি সেই প্লাগইনটা যদি এইরকম হয় যে প্লাগইনটার জেএসটা সবার টপে করা হচ্ছে, সবার উপরে আসতেছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার মেইন জেএস এর উপরে প্লাগইনের জেএস আসতেছে স্বাভাবিক, এবং jQuery উপরে আসতেছে, যেহেতু jQuery আমাদের নিচে ফুটারে কল করা, jQuery উপরে আসবে না নরমালি। তো সেক্ষেত্রে প্লাগইন আর কাজ করবে না। প্লাগইন কাজ করবে, কোনো প্লাগইন কাজ করবে না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলো ফাংশনালিটির মাধ্যমে করতে হবে। আমরা একটা ওয়ে দেখছি, এখন আরেকটা ওয়ে দেখবো যে কিভাবে যাবতীয় ফাইলগুলো কল করতে হয়। সো আমি যদি লিখি, অনেকগুলো ওয়ে আছে। একটা সময় ছিল আগে রেজিস্টার করতে হইতো, তারপর কল করতে হইতো, এখন হচ্ছে সরাসরি কল করা যায়, সরাসরি কল করা যায়। সো এখন রেজিস্টার করা লাগবে না। ওয়ার্ডপ্রেস css file, how to call css file in wordpress, আমি এইভাবে লিখলাম, how to call css file in wordpress। এখানে আমি যে ফাংশনে যাই, ফাংশন রেফারেন্স, রেফারেন্স বানাম বল, এই যে wp enqueue style নামে একটা ফাংশন কি করছে, আমাকে wp enqueue style। সো wp enqueue style আগে এক সময় কাজ করতে হচ্ছে, আগে wp রেজিস্টার স্টাইল করতে হতো, সেই রেজিস্টার স্টাইলকে কি করতে হতো, এভাবে আবার হ্যান্ডেল সবগুলো ঠিক করে শুধুমাত্র ইনকিউটাকে দেওয়া লাগতো। আমি আমি দেখাচ্ছি, এই যে আমি যদি এখানে wp রেজিস্টার স্টাইল করি, দেখেন wp রেজিস্টার স্টাইলে যতগুলো প্যারামিটার আছে সবগুলো প্যারামিটার wp ইনকিউ স্টাইলেও আছে। তাহলে আমি দুইভাবে ইউজ করবো কেন, দুইটা ইউজ করবো কেন, একবার রেজিস্টার করবো তারপর ইনকিউ করবো, সরাসরি ইনকিউ করলেই বেটার, ঠিক আছে, সরাসরি ইনকিউ করলেই পারি। সো wp ইনকিউ স্টাইল, এখন এই wp ইনকিউ স্টাইল আমরা কোথায় লিখবো, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ আচ্ছা বলছেন, এর আগে আসি যে আমরা থিম তৈরি করছি, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা যে এখন ডিফল্ট কিছু ফাংশন লিখবো ওয়ার্ডপ্রেস আমার থিমের কিছু সাপোর্ট দেওয়ার জন্য, থিমে ফাংশন সাপোর্ট দেওয়ার জন্য, যেমন মেনু সাপোর্ট দেওয়ার জন্য হতে পারে, যে কোনো সাপোর্ট দেওয়ার জন্য হতে পারে। তো এই ফাংশন গুলো কোথায় লিখবো, হেডার পিএসপি তে, ফুটার পিএসপি তে, ইন্ডেক্স পিএসপি তে, কোনটাতে? ফাংশন লেখার জন্য একটা ওয়ার্ডপ্রেস একটা পেজ টেমপ্লেট তৈরি করছে, সেটা হচ্ছে functions.php, functions.php, এটা অবশ্যই প্লুরাল, functions.php, হ্যাঁ। তো ফাংশনস পিএসপি তে আমরা সেই ফাংশন, যাবতীয় ফাংশন গুলো আমরা লিখবো। তো সাপোজ আমি কল করলাম এটা পিএসপি, যেহেতু এটা একটা পিএসপি ফাইল, পিএসপি দিয়ে শুরু হবে, পিএসপি দিয়ে শেষ, এবং এখান থেকে আমি wp enqueue style সেই ফাংশনটা নিতে পারি। অ্যাকচুয়ালি wp enqueue style মিন্স ফাংশন enqueue মানে কি, enqueue করা বলতে হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেস আপনার সাইটে অ্যাড করা, স্টাইলগুলোকে অ্যাড করা, যুক্ত করা, আপনি ফাংশনের মাধ্যমে যুক্ত করছেন, যেটা আপনি সিএসএস লিংক কিসের মাধ্যমে করছেন, এখানে করছেন হচ্ছে লিংকের মাধ্যমে, লিংক ট্যাগের মাধ্যমে যেটা করছেন সেটা ফাংশন ট্যাগের মাধ্যমে করবেন, কিন্তু সেখানে কি করতে হবে না, লিংক লিখতে হবে না, href এগুলো লিখতে হবে না, সে কি ওয়ার্ডপ্রেস নিজেই করে নিবে। যেমন আমরা এখানে লিখি, আমরা যদি এভাবে লিখি wp enqueue style, তো আমি wp enqueue style এভাবে করতে চাচ্ছি না, এভাবে এখানে কি বলছে wp enqueue style, আমরা সরাসরি এভাবে লিখতে পারি যে a safe way to add enqueue a style file in wordpress generated page। এনিওয়ে আমরা একটা কাজ করি, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, আমরা যেহেতু একাধিক ফাইল, একাধিক স্ক্রিপ্ট কল করব,
একাধিক ফাইল বা একাধিক স্ক্রিপ্ট, মানে এখানে সিএসএস ফাইলও হতে পারে, জাভাস্ক্রিপ্ট ফাইলও হতে পারে। তো দুইটা মিলে আমি বলতেছি দুইটার জন্য একটা ফাংশন তৈরি করি আলাদা করে, সেটা হচ্ছে স্ক্রিপ্টস। হ্যাঁ, থিম স্ক্রিপ্টস। এবং সেই ফাংশনটার মধ্যে আমি যাবতীয় আমার এনকিউ যেগুলো ওয়ার্ডপ্রেস আমাকে ফাংশন দিচ্ছে সেগুলো লিখবো। যেমন ডাব্লিউপি এনকিউ স্টাইল একটা, আরেকটা হতে পারে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট হতে পারে। এনকিউ স্ক্রিপ্ট কোনটা? এনকিউ স্ক্রিপ্ট হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের জন্য যেগুলা, সেটা। ও শিট, ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের যেটা, সেটা আমি এটা নিলাম, ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট। তারপর হচ্ছে এই সাপোজ আমি এগুলা এই দুইটা দিয়ে করব। এখন যখন ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট, হ্যাঁ যখন ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট করছি বা এনকিউ স্ক্রিপ্টস করছি, এখানে দেখেন একটা নোটস দিছে। হ্যাঁ, এই জায়গায় দেখেন একটা নোট দিছে, সি নোটস ফর ইনফরমেশন অ্যাবাউট হোয়াট অ্যাকশন হুকস শুড বি ইউজড টু কল দ্য ফাংশন। এই ফাংশন অ্যাকচুয়ালি এই ফাংশনটা ইউজ করার জন্য আমাকে কোন অ্যাকশন হুকটা ইউজ করতে হবে সেটা বলছে। কোন অ্যাকশন হুক? অ্যাকশন হুক অনেক আছে, যেমন অ্যাড অ্যাকশন দিয়ে আমরা যেটা বলি ইনিশিয়ালাইজ, ডব্লিউপি ইনক্লুড স্ক্রিপ্টস, অ্যাডমিন সেটআপ, অ্যাডমিন থিম, আফটার থিম সেটআপ, যে এরকম অনেকগুলো আছে। সো এখানে দেখেন যখন আমরা কি করব, কোন অ্যাকশন হুক ইউজ করব, আই মিন কোন অ্যাকশন, যেমন এটা ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট। এই এনকিউ স্ক্রিপ্ট যেহেতু একাধিক স্ক্রিপ্ট ইউজ করছে, আমরা নর্মালি এভাবে করতে পারি যে ইনিশিয়ালাইজ যে কোনো ফাংশনকে যখন ওয়ার্ডপ্রেসের জন্য আমাদের নিজস্ব ফাংশনগুলোকে ওয়ার্ডপ্রেসে সাপোর্ট করানোর জন্য চেষ্টা করব, তখন অবশ্যই সেই ফাংশনটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। আই মিন কি ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাকশন হুকের মাধ্যমে ইনিশিয়ালাইজ করতে হবে আমার ফাংশনটা, যাতে তাদের থিমে ওয়ার্ডপ্রেসের প্ল্যাটফর্মে কাজ করে। সো এটা করা হয় এভাবে, অ্যাড অ্যাকশন, দুইটা প্যারামিটার তার, একটা হচ্ছে ইনিশিয়ালাইজ, আরটা হচ্ছে আমার থিমের ফাংশনের নাম যেটাকে আমি ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি। এখন যেহেতু আমরা একাধিক স্ক্রিপ্ট ইউজ করছি, ডাব্লিউপি এনকিউ স্টাইল একটা ফাংশন, স্ক্রিপ্ট একটা ফাংশন, এবং এখানে আরো অনেকগুলো স্ক্রিপ্ট থাকতে পারে, যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট অনেকগুলো। সেক্ষেত্রে আমরা কোন অ্যাকশনটা ইউজ করব, যেহেতু আমরা ফাইল কল করার জন্য ইউজ করছি, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস, মানে প্লুরাল হবে ডাব্লিউপি ইনকিউ স্ক্রিপ্টস। সো আমরা এটা ইউজ করি ডাব্লিউ ইনিশিয়ালাইজ ডাব্লিউপি ইনকিউ স্ক্রিপ্টস। এবার আসি এখানে আমার কি কি ফাংশন জরুরি, যেমন না এখানে আর করতে হবে না, কারণ স্টাইল এবং স্ক্রিপ্ট দুটাই স্ক্রিপ্টের মধ্যে চলে আসতেছে, দুইটাই কি স্ক্রিপ্টের মধ্যে চলে আসতেছে। আমি সবগুলোকে স্ক্রিপ্ট হিসেবে নিলাম। এটা একটা স্টাইল স্ক্রিপ্ট, এটা একটা জেএস স্ক্রিপ্ট, সবগুলোকে নিলাম এবং সবগুলাই হচ্ছে কি স্ক্রিপ্ট। ঠিক আছে। সো এনিওয়ে ডাব্লিউপি ইনকিউ স্টাইলের মধ্যে পাঁচটা প্যারামিটার দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে হ্যান্ডেল, সোর্স, ডিপেন্ডেন্সি, ভার্সন, মিডিয়া। হ্যান্ডেল, হ্যান্ডেল অ্যাকচুয়ালি কি? হ্যান্ডেল হচ্ছে মূলত একটা নাম, জাস্ট একটা নাম বলতে পারেন। সাপোজ আমি প্রথমে করি বুটস্ট্র্যাপের জন্য, হ্যাঁ বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ সিএস এর জন্য হ্যান্ডেল নেম দিলাম বুটস্ট্র্যাপ। সোর্স, এখন সোর্সটা কি হবে? তো সোর্সটা হচ্ছে কোথায় আছে সেটা, অ্যাকচুয়ালি সোর্সটা কোথায় আছে? সোর্সটা হচ্ছে আমার এই জায়গায় আছে সিএসএস ফোল্ডার, আমার থিম ডিরেক্টরি ফোল্ডারে সিএসএস ফোল্ডারে আছে। এখন আমি যদি এখানে দেখেন ফাংশন রেফারেন্স, স্টাইল রেফারেন্স আসি এবং এখানে সোর্সে দেখেন, সোর্সটা হচ্ছে কি স্ট্রিং অথবা বুলিয়ান, ট্রু ফলস। স্ট্রিং হচ্ছে কি অবশ্যই আমাকে একটা লিংক দিতে হবে। এখন এখানে দেখেন সোর্স অনেক ওয়েতে পাওয়া যায়, একটা ওয়ে হচ্ছে এটা get template directory। অ্যাকচুয়ালি get template directory এবং একটু আগে যে ফাংশনটা আমরা ইউজ করছিলাম, যে এটাকে আমি কমেন্টস করে রাখি, এই যে হেডার পিএসপি তে আমরা কি ফাংশন ইউজ করছিলাম? ফাংশন ইউজ করছিলাম হচ্ছে ব্লগ ইনফো স্টাইল শীট ডিরেক্টরি। ঠিক আছে, আমি এখানে করি পিএসপি ইকো, হ্যাঁ get template directory, এটা একটা, আরটা হচ্ছে এটা। আমি কি এখানে এটা দিলাম। ঠিক আছে, আমি জাস্ট এটা দেখতেছি কোনটা কি কিভাবে ভ্যালু দিচ্ছে। দেখেন দুটাই একই ভ্যালু দিচ্ছে, দুটাই একই ভ্যালু দিচ্ছে না? তো আমরা দুটাই ইউজ করতে পারি, চাইলে যে কোনো একটা ইউজ করতে পারি। এখন এটাতে কি করছে?
এটাতে আমাকে প্যারামিটার ইউজ করতে হচ্ছে, এখানে কোনো প্যারামিটার ইউজ করতে হচ্ছে না, আমাকে জাস্ট ইকো ফাংশন ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, তো আমরা এটা ইউজ করি এই জায়গায়, কোনটা, এটা ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি। অথবা আমি ইকো ইউজ করলাম না, যেহেতু আমি ফাংশনের মধ্যে ফাংশন ইউজ করব, কি একটা ফাংশনের মধ্যে যেহেতু আরেকটা ফাংশন ইউজ করব, তো আমি এটা ইকো ইউজ করছি না। কোথায় ইউজ করবো সেটা আমাদের দরকার হচ্ছে এই জায়গায়, আমার সোর্স দরকার। তো সোর্সটা কেমন, সোর্সটা হবে আমার ফাংশন, ফাংশনের সাথে কি যুক্ত হবে, সিএসএস ফোল্ডার বুটস্ট্র্যাপ মেইন সিএসএস ফাইলটা যুক্ত হবে। সো একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং যুক্ত করার জন্য ডট, অবশ্যই এটা কি আমাকে একটা স্ট্রিং দিচ্ছে, সো আরেকটা স্ট্রিং যুক্ত করার জন্য ডট অবশ্যই দেওয়া লাগবে। সো আরেকটা স্ট্রিং কিভাবে হবে, এটার পর একটা স্ল্যাশ, তারপর সিএসএস, তারপর আমার ফাইলের নামটা বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস। ব্যাপারটা ক্লিয়ার? এটা আমি নির্দিষ্ট করে দিছি স্ট্রিং, সেজন্য আমি ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখছি। এই স্ট্রিং এর পর ডট দিয়ে আরেকটা স্ট্রিং পাচ্ছে হচ্ছে এটা, মানে কি এই ফাংশনটা তো আমাকে একটা স্ট্রিং দিচ্ছে, তাই না? সো এই স্ট্রিং এর সাথে স্ট্রিং যুক্ত করে এই পুরো একটা লিংক তৈরি হবে, এবং সেই লিংকটা কি আমার ওয়েবসাইটে পাবে। এবার আসছে ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সি অ্যাকচুয়ালি কিছুই না, ডিপেন্ডেন্সি হচ্ছে বুলিয়ান। আমি এখানে দেখেন ডিপেন্ডেন্সি কি একটা অ্যারে, এটা অপশনাল, আপনি চাইলে ব্ল্যাঙ্ক রেখে দিতে পারেন। সো ব্ল্যাঙ্ক যেহেতু রাখবো সেহেতু অ্যারে জাস্ট ব্র্যাকেট দিয়ে রেখে দিব। ঠিক আছে, ডিপেন্ডেন্সি মূলত কি, ডিপেন্ডেন্সি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে অবশ্যই একটা ডিপেন্ডেন্সি থাকে মেইন, সাপোজ jQuery JS, তারপর মনে করেন all cursor JS। তো all cursor তো অবশ্যই jQuery এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? jQuery এর উপর ডিপেন্ডেন্ট, jQuery ছাড়া all cursor কাজ করবে না, সেই ক্ষেত্রে ডিপেন্ডেন্সি আছে, বাট CSS এর ক্ষেত্রে ডিপেন্ডেন্সি দরকার নেই। তারপর হচ্ছে ভার্সন। সো ভার্সন একটা স্ট্রিং বা ইন্টিজার, আমি ভার্সন দিলাম 4.3.0 মেবি। আমরা মিডিয়া হচ্ছে অল, মিডিয়া কি অল, অল মিডিয়া, প্রত্যেকটা মিডিয়াতে কাজ করছে। এনিওয়ে, আচ্ছা আমি একটু ছোট করি, এক লাইনে তাও আসলো না। এনিওয়ে, এরপর আমি ফন্ট অসামের জন্য একটা করি, ফন্ট অসাম, এটার জন্য ফন্ট অসাম। তারপর হচ্ছে আরেকটা করি হচ্ছে কিসের জন্য, আমাদের সিএসএস কি কি আছে, একটা হচ্ছে ফন্ট অসাম বুটস্ট্র্যাপ অল কার্সর সিএসএস, অল কার্সর সিএসএস এর জন্য করি, এটা হচ্ছে অল সিএসএস, অল, এটা হচ্ছে অল কার্সর সিএসএস। তারপর হচ্ছে হ্যাঁ, আরেকটা হচ্ছে স্লিক সিএসএস। তারপর হচ্ছে ফাংশনস, তো এটা হচ্ছে স্লিক, এখানে হচ্ছে স্লিক সিএসএস। ভার্সন আমি একই রেখে দিচ্ছি, ঠিক আছে, এগুলো এগুলো আপনারা করতে পারবেন। স্টাইল সিএসএস, এটা হচ্ছে কি স্টাইল সিএসএস। তো স্টাইল সিএসএসটাও আমরা ফাংশনের মাধ্যমে কল করব, তার আগে করে রেসপন্সিভ সিএসএস, তার আগে করব না অবশ্যই, রেসপন্সিভ সিএসএস আমাকে কি করতে হবে, স্টাইল সিএসএস এর পরে করতে হবে। তারপর আমি এখানে প্রথমে স্টাইল সিএসএস, তারপর হচ্ছে রেসপন্সিভ। সো এখানে রেসপন্সিভ, এটা হচ্ছে কি জাস্ট আমার মেইন সিএসএস, ঠিক আছে। সো এখানে হচ্ছে রেসপন্সিভ। এখন মেইন সিএসএসটা কিভাবে আসবে, এই মেইন সিএসএসটা, এখন মেইন সিএসএসটা দেখেন, মেইন সিএসএসটা অনেক ওয়েতে পাওয়া যায়। সো আমরা যেহেতু স্টাইল শিট মেইন সিএসএসটা চাইবো, এই যে দেখেন একটা ফাংশন আছে গেট স্টাইল শিট ইউআরআই। গেট স্টাইল শিট ইউআরআই ফাংশনের কাজ হচ্ছে সরাসরি স্টাইল শিটের সিএসএসটা নিয়ে আসে, সরাসরি ওই যে এই ফাংশনটার কাজ। যেমন এখানে যেটা করছে, স্টাইল শিট ইউআরআই দিলে সরাসরি সিএসএস সহ পাচ্ছে, এটাও সেম কাজ করছে। তো আমি এখানে যাবতীয় সবগুলা বাদ দিয়ে এখানে লিখে দিলাম গেস্ট স্টাইল শিট ইউআরআই, আরগুলো লাগতেছে না, আমার ভার্সন টার্সন আমি দিতে চাচ্ছি না, সেজন্য দিলাম না। হ্যাঁ, হ্যাঁ ওভাবে আনলেও সমস্যা নাই, ওভাবে না করলে, যেটা ওভাবে না করে আমি আরেকটা শর্ট করে ফেললাম, যেহেতু স্টাইল সরাসরি সিএসএস টার লিংক পাচ্ছি আমি, ঠিক আছে। সো এটা করলাম, আমি এটা কপি করে রাখছি, কমেন্টস করে রাখলাম। এবার দেখেন এই সিএসএস ফাইলগুলা এখানে পাওয়ার কথা, আমি এখান থেকে সরাই ফেলি সব,
এখান থেকে কি সব কেটে দিলাম। আমার সিএসএস পাওয়ার কথা, সিএসএস পাচ্ছে? কিছুই পাচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা যখন ফাংশনের মাধ্যমে সিএসএস গুলাকে কল করছি, এখন সেটা ফাংশনটাকে তো বুঝতে হবে সেটা কোন জায়গায় যাবে, তাই না? তো এই জায়গায় যাওয়ার জন্য যেটা করতে হবে, হেডার পিএসপিতে এই যে হেড শেষ হওয়ার আগে আমাকে একটা ফাংশন যুক্ত করতে হবে, ডব্লিউপি হেড। এই ফাংশন, এটা অ্যাকচুয়ালি হুক, এটা একটা হুকটা কি, সে এই হুকের সাথে সে কি করে, এই যে এটার একটা লিঙ্ক আপ করে। সো সে এখান থেকে যতগুলো স্টাইল পাবে সেগুলোকে হেডে নিয়ে যাবে, যতগুলো স্ক্রিপ্ট পাবে সেগুলোকে হেডেও রাখবে, আবার ফুটারও নিয়ে যাবে। আমরা যেভাবে বলি সেভাবে করবে। তো আমি এখন কি দিলাম, হেড দিলাম। ডাব্লিউপি হেড দেওয়ার সাথে সাথে কি সিএসএস পাচ্ছে, ব্যাপারটা ক্লিয়ার, সিএসএস পাচ্ছে। এবার জেএস এর ক্ষেত্রে আসি, এবার কি জেএস এর ক্ষেত্রে আসি। সো জেএস এর ক্ষেত্রে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট, প্রথম অবস্থায় আমাকে jQuery কল করতে হবে, প্রথম অবস্থায় আমাকে jQuery কল করতে হবে। সো jQuery যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসেরটা নেব, শুধু কি নিলে হবে, jQuery হ্যান্ডেলটা কল করলে হবে। সো আমরা এখানে দেখেন wp enqueue স্ক্রিপ্ট, এবং এখানে কি আছে, jQuery কল করার জন্য শুধুমাত্র হ্যান্ডেল হচ্ছে কি jQuery, আর কিছু করতে হচ্ছে না। সে তার নিজস্ব যেটা আপডেট ভার্সন, জাভাস্ক্রিপ্ট, সরি ভার্সন বলেন, ডিপেন্ডেন্সি বলেন, সব বুঝে নেবে। আমরা চাইলে নির্দিষ্ট করে দিতে পারি, সমস্যা নেই। তো আমি কি করলাম, jQuery কল করলাম। এরপর আমার কি কি আছে সেটা দেখি। আমার আছে হচ্ছে, এটা তো আমরা কল করছি অলরেডি, হ্যাঁ। তারপর আছে হচ্ছে বুটস্ট্র্যাপ মিন জেএস, জেএস এর মধ্যে বুটস্ট্র্যাপ মিন জেএস। সো আমি এখানে কল করলাম হ্যান্ডেল, নাম দিলাম হচ্ছে বুটস্ট্র্যাপ। হ্যাঁ, এবার বলি, বুটস্ট্র্যাপ এখানেও আছে, এখানেও আছে, দুইটা সেম। অ্যাকচুয়ালি দুইটা সেম না, কেমনে বলি, সিএসএস যখন পাচ্ছে দেখেন, একটা সিএসএস, একটা হচ্ছে কি স্টাইল স্ক্রিপ্ট। যখন সিএসএস কল হচ্ছে দেখেন বুটস্ট্র্যাপ হাইফেন সিএসএস হয়ে যাচ্ছে নামটা। সো ইনকিউ স্ক্রিপ্ট যখন পাবে সে বুটস্ট্র্যাপ হাইফেন জেএস হবে, কারণ স্ক্রিপ্ট হচ্ছে জেএস, স্টাইল হচ্ছে সিএসএস। তো বিষয়টা এরকম। তো এখানে বুটস্ট্র্যাপ আমি একই রাখলাম, সমস্যা নাই। সোর্সের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, আমি এখানে দিলাম বুটস্ট্র্যাপ মিন জেএস, আর আগে হচ্ছে গেট এমপ্লয় ডিরেক্টরি, এইটুকু। সোর্সের ক্ষেত্রে এটা ডিপেন্ডেন্সি কি, ডিপেন্ডেন্সি এখানে অবশ্যই আছে। ডিপেন্ডেন্সিটা হচ্ছে jQuery, অবশ্যই আমার এই হ্যান্ডেলের সাথে এটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে। সো ডিপেন্ডেন্সি দিয়ে দিলাম। ভার্সন আমি 4.3.0 দিলাম। ইনফুটার ট্রু আর ফলস, ইনফুটার হচ্ছে কি, সেটা ফুটারে যাবে নাকি হেডারে যাবে, আমি এখানে ট্রু করে দিই। হ্যাঁ, আমি চাচ্ছি কি এটা ফুটারে যায়, ঠিক আছে। নর্মাল অবস্থায় এটা কোথায় থাকবে, এটা হেডারে থাকবে, ঠিক আছে। তো এটা ফুটারে থাকলে বেটার। jQuery শুধুমাত্র একটা jQuery হেডারে থাকতেই পারে, সমস্যা নাই, বাট এটা ফুটারে যেতে চাচ্ছে সেজন্য আমি ফুটারে দিলাম। তারপর আছে হচ্ছে আলকারসেল স্লিক জেস, আলকারসেল মেইন, সরি। সো এখানে আল, তারপর হচ্ছে এটা আল জেস ভার্সন 2, এবং এখানে jQuery আছে, সমস্যা নাই। তারপর হচ্ছে স্লিক, তারপর হচ্ছে স্লিক মিন জেস ভার্সন, ঠিক আছে, সমস্যা নাই। তারপর হচ্ছে অ্যাক্টিভ, তারপর হচ্ছে এটা কি অ্যাক্টিভ নাকি মেইন, অ্যাক্টিভ জেস, স্লিক মিন জেস, অ্যাক্টিভ জেস, অ্যাক্টিভ জেস ভার্সন, এবং jQuery, ওকে। এটা কি jQuery ডিপেন্ডেন্সি হচ্ছে কি jQuery, তারপর আরো দিতে পারেন চাইলে, যেমন এটার উপর ডিপেন্ডেন্ট বুটস্ট্র্যাপ, এই সেই, আমি এভাবে রাখলাম। যেহেতু কি দিছি, ইনপুটটা ট্রু করে দিছি, সেহেতু এটা এই কি এই সিরিয়ালে আসবে, প্রথমে বুটস্ট্র্যাপ, তারপর আলকারসেল, তারপর স্লিক, তারপর অ্যাক্টিভ, ঠিক আছে। সো ঠিক আছে, এবার আমি এখান থেকে ফাইলগুলো ডিলিট করে দিই। ফাইলগুলো ডিলিট করার পর অবশ্যই একটা ফাংশন ফুটার, আমাকে একটা হুক যুক্ত করতে হবে, পিএসপি ডাব্লিউপি ফুটার, পিএসপি ডাব্লিউপি ফুটার আমি যুক্ত করলাম। এরপর আমি যদি রিফ্রেশ করি, আমি এই পেজটাই রিফ্রেশ করছি, এবং দেখেন
jQuery যেটা আমি কল করেছি সেটা হচ্ছে কোথায় আসছে, এই জায়গায় jQuery, এবং তার সাথে মাইগ্রেট ভার্সনটাও আসছে। ঠিক আছে, এগুলো হচ্ছে 1.2 থেকে শুরু করে 1.11 পর্যন্ত যত মাইগ্রেট ভার্সন আছে সেই ভার্সনটা মাইগ্রেট ভার্সন 2, আই মিন লেটেস্ট ভার্সনের আগে যতগুলো ভার্সন জেএস আছে jQuery আছে সবগুলোর একটা মাইগ্রেট ভার্সন। তারপর যাবতীয় ফাইল আরগুলো আছে বুটস্ট্র্যাপ, আলকারসল, স্লিক, অ্যাক্টিভ। ঠিক আছে, এবার এখানে ভার্সন আমি যেভাবে দিচ্ছি সেভাবে আছে, এবং এখানে আইডি, যদি বা এখানে আইডি নেই, স্ক্রিপ্টের ক্ষেত্রে আইডি নেই, বাট এখানে আছে, লিঙ্কের ক্ষেত্রে আছে আইডি। আরেকটা বিষয়, যেহেতু এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা যে হ্যান্ডেলগুলো ইউজ করছি সেই হ্যান্ডেলগুলো অন্যান্যরাও ইউজ করতে পারে। কারণ অ্যাক্টিভ জেএস আমরা অ্যাক্টিভ জেএস ইউজ করছি অথবা মেইন জেএস ইউজ করি, বাকি ডেভেলপাররাও কিন্তু একইভাবে ইউজ করে অ্যাক্টিভ জেএস, মেইন জেএস। তো সেক্ষেত্রে কি হ্যান্ডেল যদি একই হয়ে যায় তাহলে কোনটা কাজ করবে, এটা কাজ করবে না ওটা কাজ করবে? অবশ্যই এটা কাজ করবে। তখন একটা প্রবলেম শো করবে, কি হবে, জেএস মনে করেন আমি একটা আলকারসল প্লাগইন ইউজ করছি, সেই প্লাগইনের মধ্যে তারা কি ইউজ করছে, তারা ইউজ করছে হচ্ছে যেমন আমি যদি এখানে দেখাই ডব্লিউপি কন্টেন্ট থিমস আলকারসল যেটা অ্যাক্টিভ করছিলাম সেটার মধ্যে দেখেন তারা স্ক্রিপ্ট জেএস ইউজ করছে। তারাও যদি অ্যাক্টিভ জেএস ইউজ করতো তাহলে প্রবলেম হতো না? তারাও যদি অ্যাক্টিভ জেএস ইউজ করতো তাহলে প্রবলেম হতো। তো অথবা তারাও যে অ্যাক্টিভ জেএসটাকে কি করে ফাংশন রেফারেন্সের মাধ্যমে কল করছে, ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্টের মাধ্যমে যে কল করছে সেখানেও যদি হ্যান্ডেল অ্যাক্টিভ ইউজ করতো তাহলে আমাদের সাথে তাদের সাথে কমপ্লিট হয়ে যেত, তখন কি কাজ করতো না। তো সেই প্রবলেম থেকে বেঁচে আসার একটাই উপায়, সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা হ্যান্ডেলের আগে আপনার টিমের নাম দিয়ে একটা কি করেন, প্রিফিক্স যুক্ত করে দেন, সেটা হচ্ছে ডিপ্লোমা। এভাবে জাস্ট, এটা হচ্ছে একটা, হ্যাঁ একটা বলতে পারেন যে সিকিউরিটি, প্রবলেম সিকিউরিটি। এনিওয়ে, তো আমরা কি করলাম, ফাংশন রেফারেন্সের মাধ্যমে, ফাংশন স্পেসিফির মাধ্যমে যাবতীয় কি স্টাইল, সিএসএস, স্ক্রিপ্ট যাবতীয় সবগুলা কল করলাম। এনিওয়ে আমরা এই ফন্টটাকেও কল করি কিসের মাধ্যমে, ফাংশনের মাধ্যমে। একদম উপরে এই জায়গায় এটা হচ্ছে কি ফন্ট হবে গুগল ফন্ট, আইডি দিলাম গুগল ফন্ট, এবং এটা লিঙ্কড হবে, এটা যেহেতু এটা সরাসরি লিঙ্ক থেকে আসবে, সরাসরি আমি ফাংশন টাংশন কিছু লেখার দরকার নেই, আমি সরাসরি লিঙ্কটা কি এখানে দিয়ে দিব। তারপর এগুলা থাকলে সমস্যা নাই। তারপর আর কি আছে, এটাও নাই। তারপর চাইলে এগুলাকে কল করা যায়, কিন্তু এগুলা হচ্ছে যদি কি হয়, যদি আই হয়, যদি আই হয় তবে শো করবে, আদারওয়াইজ শো করবে না। তো এই বিষয়টা আমরা পরে করব, এটা হচ্ছে একটু অ্যাডভান্স। এটা হচ্ছে কি আপনাকে হেডে কিভাবে কল করতে হয়, এটা ইফ এলস, স্টাইল সিএসএস কিভাবে, বা মিন জেএস, জাভাস্ক্রিপ্ট জেএস এগুলা কিভাবে কন্ডিশনালি আই এর জন্য করা হয় সেটা আমি পরে দেখব। এনিওয়ে এইটুক হচ্ছে আমার কমপ্লিট। হ্যাঁ ঠিক আছে, এটুক কি আমার কমপ্লিট। এবার দেখি আমাদের সাইটটাকে একটু রিফ্রেশ করে। আমরা ফাইল কমপ্লিট করলাম ফাংশনের মাধ্যমে। তো সবচাইতে বেটার হয় আরেকটা ওয়ে, সেটা হচ্ছে কন্ট্রোল এ, আই মিন এইটুক, যেহেতু আমরা ফাংশনস এটা কি কাট করে ফেললাম, এবং এখানে একটা ফোল্ডার করি, সেটা হচ্ছে ইনক্লুড ফোল্ডার বা আইএনসি ফোল্ডার অথবা এলআইবি, লাইব্রেরি ফোল্ডার। তো যে কোনো একটা ফোল্ডার করতে পারেন, আমি এলআইবি করলাম। লাইব্রেরি ফোল্ডারে একটা কি করব, ও শিট, আমি ফোল্ডার তৈরি না করে কি তৈরি করছি, ফাইল তৈরি করছি, ফোল্ডার, নিউ ফোল্ডার এলআইবি। হ্যাঁ, হুম, ওইটার সাথে রিলেটেড না। আচ্ছা, ইনক্লুড তৈরি করলাম, ইনক্লুডের মধ্যে একটা ফাইল তৈরি করলাম, সেটা হচ্ছে থিম ফাইলস, থিম ফাইলস ডট পিএসপি। এই থিম ফাইলের মধ্যে আমি কি করলাম, এই ফাংশনটা আমরা যেটা এতক্ষণ লিখছি সেটা পিএসপি দিয়ে দিলাম। ঠিক আছে, আমি শেষ করে নেই, কিন্তু থিমস ফাইল শেষ করে নেই, কারণ সেটা ফাংশন স্পেসিফিতে আমি কল করব, এবং ফাংশন স্পেসিফিতে আমার শেষ করা আছে, তো আমাকে শেষ করতে হবে না। আবার সেই শেষ করলে কিন্তু আবার একটা প্রবলেম দেখা দিতে পারে মাঝে মধ্যে। হ্যাঁ, তো আমার শেষ করার দরকার নেই, এখানে যেহেতু শেষ হবে, মানে একটা ফাংশনের ভিতর যদি আমি মনে করেন এটা যদি এখানে শেষ করি, তাহলে এটা এখানে এসে এখানে শেষ হবে, তখন একটা প্রবলেম দেখাবে না? পিএসপির ভিতর আবার পিএসপি শুরু পিএসপি শেষ, বিষয়টা হচ্ছে এরকম।
পিএসপি শুরু শেষ, তার মধ্যে আবার পিএসপি শুরু করছে, আবার পিএসপি শেষ করছে। এই 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 সিনট্যাক্সটা পিএসপি কখনো নিবে না, ঠিক আছে, কখনো নিবে না। হ্যাঁ, কারণ এটা নিবে না, ঠিক আছে। সো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ফাংশনস পিএসপি তে আমি কি করছি, 8টা পিএসপি ফাইল কল করছি, 8টা পিএসপি ফাইল কল করতেছি ইনক্লুড ওয়ান্স দিয়ে, 8টা পিএসপি ফাইল কল করছে। যেমন সেটা কোথায় আছে, আইএনসি ফোল্ডারে আছে, নাম হচ্ছে থিম ফাইলস ডট পিএসপি। হ্যাঁ, সো এটা যখন কল করছি, এই ফাইলটা পিএসপি দিয়ে শুরু হয়েছে এবং এই ফাইলটাও যদি পিএসপি দিয়ে শেষ করি, তাহলে কি মোট কথা হচ্ছে এটা এখান থেকে 8টা পিএসপি শুরু হয়েছে আর একটা শেষ হয়েছে, তাহলে কি একটা এরর দেখাবে। সো আমি চাচ্ছি না সেই এররটা। সো পিএসপি দিয়ে শুরু করতে হয়েছে কারণ এটা একটা পিএসপি ফাইল, নাহলে পিএসপি দিয়ে শুরু না হলে এই ফাংশনটা বুঝবে না এটা যে একটা পিএসপি, সেজন্য পিএসপি দিয়ে শুরু হয়েছে কিন্তু শেষ করিনি কারণ শেষটা এখানে আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয়। সো ইনক্লুড ওয়ান্স করে আমি থিম ফাইলটা কল করলাম, আমার অবস্থা আগের মতো একই আছে, আই হোপ। ইয়া, এবার আজকে একটা বিষয় দেখবো সেটা হচ্ছে মেনু তৈরি করা, একটা বিষয় দেখবো সেটা হচ্ছে মেনু তৈরি করা। সো আমরা একটা মেনু তৈরি করব, কিভাবে মেনু রেজিস্ট্রেশন করতে হয়। এখন দেখেন আমার থিমস অ্যাপিয়ারেন্সে কিছুই নাই, কাস্টমাইজ আছে, এডিটর আছে, থিমস আছে, আর কিছুই নেই। এখানে কি একটা মেনু বাটন আসতে হবে, আমাকে রেজিস্ট্রেশন করতে হবে, একটা মেনু তৈরি করার জন্য একটা অপশন রেজিস্ট্রেশন করতে হবে। সো আমি গুগলে সার্চ করলাম সব গুগল থেকে হাউ টু রেজিস্টার মেনু ইন ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, ঠিক আছে, খালি চেয়ে থাকলে হবে, মুখে হাত দিয়ে কিছু বলতে হবে। হ্যাঁ, রেজিস্টার ন্যাব মেনুস একটা ফাংশন রেজিস্টার ন্যাব মেনুস, তার প্যারামিটার হচ্ছে একটা লোকেশন, এবং সেই প্যারামিটার সম্পর্কে একটু জেনে নেন। সেই প্যারামিটারটা হচ্ছে একটা অ্যারে, কারণ আমরা একই ফাংশন ইউজ করে অনেক মেনু তৈরি করতে পারি, অনেক লোকেশন তৈরি করতে পারি, অ্যাকচুয়ালি মেনু না, লোকেশন তৈরি করতে পারি। লোকেশন বলতে মনে করেন একটা হেডারে আছে আর একটা ফুটারে আছে, সো অনেক মেনু তৈরি করতেই পারি, স্বাভাবিক। সো সো আমি এখান থেকে এই ফাংশনটা নিলাম, এখানে একটা ফাংশন তৈরি করি মেনুর জন্য। আমি থিম মেনু একটা ফাংশন ক্রিয়েট করলাম আমি নিজে থেকে, সেটা হচ্ছে থিম আন্ডারস্কোর মেনু। হ্যাঁ, এই ফাংশনের মধ্যে আমি রেজিস্টার ন্যাব মেনুস সেটাকে কি করছি, ইনিশিয়ালাইজ করব, অ্যাড অ্যাকশন, এটা হবে ইনিশিয়ালাইজ, যেহেতু আমি মেনু ইনস্টল করতেছি। অথবা কোনো কিছু করা ছাড়াই, কোনো ফাংশন তৈরি করা ছাড়াই সরাসরি আমরা ওয়ার্ডপ্রেসের ফাংশন ইউজ করে কি করতে পারি, মেনু রেজিস্ট্রেশন করতে পারি। সো আমরা আলাদা করে নিলাম থিম মেনু। আচ্ছা, মেনুস, এখন থিম মেনুসে বলছে হচ্ছে এটা একটা লোকেশন এবং এটা হচ্ছে কি একটা অ্যারে। তো আমি এখানে লিখে নিলাম অ্যারে। এখন অ্যারেতে কি থাকে, এবং এটা মনে রাখবেন এটা কি অ্যারে সেটাও দেখেন, এটা হচ্ছে অ্যান অ্যাসোসিয়েটিভ অ্যারে। তার মানে কি আইডিও আমাকে সেট করতে হবে, নামও আমাকে, ভ্যালুটাও আমাকে সেট করতে হবে। সো অ্যাসোসিয়েটিভ অ্যারে কি রকম হয়, একটা নেম আইডি আর একটা হচ্ছে ভ্যালু। তার মানে আমি যদি এখন আইডি দেই যে প্রাইমারি আন্ডারস্কোর মেনু, এবং তার ডিসপ্লে নেম দিলাম মেন মেনু, তার আন্ডারে কি ভ্যালু রাখলাম মেন মেনু। তো আমি চাইলে আরেকটা করতে পারি, যেমন মেন মেনু হলো, আরেকটা হচ্ছে ফুটার মেনু, আমি এখানে নাম দিলাম হচ্ছে ফুটার মেনু। তো আমি যখন এটা তৈরি করেছি এবং সেভ করে যখন আমি ড্যাশবোর্ড রিফ্রেশ করব, এবং দেখেন এখানে মেনুস নামে একটা মেনু অপশন আসবে, মেনুতে ক্লিক করেন, মেনুতে ক্লিক করার পর আমরা অলরেডি মেনু ক্রিয়েট করা আছে বলে সরাসরি এখানে চলে আসছে। এখানে দেখেন থিম লোকেশন, মেন মেনু, ফুটার মেনু, আমি যে দুইটা তৈরি করেছি লোকেশন, সেই দুইটা লোকেশন। এখন আমি মেন মেনুতে ক্লিক করে সেভ করলাম, এখন সেই মেনুটা কোথায় শো করবে, এখানে তো কোথাও বলা নাই যে প্রাইমারি মেনুটা এখানে শো করো, ফুটার মেনুটা এখানে শো করো, এভাবে কিছুই বলা নাই, ঠিক আছে। এখন আমি যদি চাই যে এখানে প্রাইমারি মেনু শো করাতে, এবং প্রাইমারি মেনু কি এখানে শো করাতে চাচ্ছি, সো যেহেতু প্রাইমারি মেনু প্রত্যেকটা কিসে যাবে, প্রত্যেকটা পেজে যাবে, প্রাইমারি মেনুটা কি প্রত্যেকটা পেজে যাবে, সেহেতু আমি কি হেডার যে এরিয়াটা, সেই এরিয়ার নিচে মেনুটা সেকশন তৈরি করি। হ্যাঁ, ন্যাভ আমি এখানে করে ফেলতেছি যেহেতু আগে করা নাই, ঠিক আছে। ন্যাভ মেনু এরিয়া, তার মধ্যে হচ্ছে ডিভ কন্টেনার, ডিভ
রো, তার মধ্যে ডিভ কল md12 সাপোজ এটা। তারপর হচ্ছে মেনু। এখন মেনুটা থাকবে এরকম ইউএলআইডি ন্যাপ, তার মধ্যে এলআই, তার মধ্যে এ। আচ্ছা আমি আগে একটা স্টাইল করে ফেলি। আমি এখান থেকে ডিফল্ট ভাবে করে স্টাইল করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেনু। সাপোজ এটা হচ্ছে আমার মেনু, আমি এটার স্টাইল করি। মেনু এরিয়া, এই যে হেডারের পর লোগো বাটন, এখানে এটার পর আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম ডিডিডি, এবং প্যাডিং। মেনু এরিয়াতে হচ্ছে মেনু আছে, তার মধ্যে ইউএলআইডি ন্যাপ, তার মধ্যে এলআই, তার মধ্যে এ, ওভার ডিসপ্লে ইনলাইন ব্লক প্যাডিং 15 পিক্সেল ডিসপ্লে ইনলাইন ব্লক টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কালার হচ্ছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হোভার হচ্ছে 393939। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আচ্ছা ডিডিডি আছে না, আচ্ছা দিলাম, দেখি কি কিরকম হয়। মেনুটা এটা আছে। আর এখানে যে মার্জিন বটম পাচ্ছে একটা ইউএল এর, মার্জিন বটম হচ্ছে 0 পিক্সেল। সো এটা হচ্ছে আমার একটা মেনু। সাপোজ এটা মেনু আমি, হ্যাঁ এখন এই মেনুটাকে ডাইনামিক করব। ডাইনামিক কোথায় আসবে, সে এই জায়গায় আসবে। এখন মেনুকে কল করার জন্য না সমস্যা না, এটা ডাইনামিক হয়ে যাবে এখন, ঠিক আছে। তো এখানে কি হবে, ডাইনামিক মেনু আসবে। মেনু যেটা আমরা এখান থেকে তৈরি করেছি, মেনু হোম অ্যাবাউট কন্টাক্ট, এটা আসবে কোন জায়গায়, এই জায়গায়। সো এখন কিভাবে আসবে, তো আমি যদি এতক্ষণ দেখছিলাম যে কিভাবে মেনু রেজিস্ট্রেশন করতে হয়, আরটা আছে হচ্ছে কিভাবে মেনু কল করতে হয়, হাউ টু কল মেনু ইন ওয়ার্ডপ্রেস। এখানে দেখেন ফাংশন রেফারেন্স ডব্লিউপি ন্যাব মেনু নামে একটা ফাংশন আসছে, এবং সেই ন্যাব মেনুর একটা আর্গুমেন্টস আছে, একটা প্যারামিটার। সেই প্যারামিটারটা হচ্ছে কি প্যারামিটার, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আর্গুমেন্টস, অ্যারে বলতে পারেন, অ্যাসোসিয়েটিভ অ্যারে। এবং তার অনেকগুলো আইডি আছে, অ্যাসোসিয়েটিভ অ্যারের অনেকগুলো আইডি আছে। একটা হচ্ছে টিম লোকেশন, এটা কিন্তু এটা নির্দিষ্ট করে দিচ্ছে আইডি গুলো, এটা কি করছে নির্দিষ্ট করে দিচ্ছে আইডি গুলো। তো আমি এখান থেকে এই মেনুটা নিলাম, ফাংশনটা নিলাম। আচ্ছা আমি লিখি এখানে পিএসপি শুরু শেষ, এবং এখানে হচ্ছে ডব্লিউপি ন্যাভ মেনু। আমি তার মধ্যে কি হবে, একটা অ্যারে হবে, এবং এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে প্রথম কাজ হচ্ছে থিম লোকেশন। প্রথম আইডিটা হচ্ছে কি থিম লোকেশন। থিম লোকেশন কি অ্যাকচুয়ালি কোন লোকেশন থেকে মেনুটা এখানে আসবে। তো আমরা মেনু সেট করেছি হচ্ছে এখানে আসবে হচ্ছে প্রাইমারি মেনু। আমরা দুইটা মেনু তৈরি করছি, একটা হচ্ছে প্রাইমারি মেনু, একটা হচ্ছে কি ফুটার মেনু। সো প্রাইমারি মেনুটাই উপরে আসবে, এবং এইটুক দেওয়ার পর দেখেন তো কি হয়। এইটুক দেওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে আমার মেনুটা এখানে আসতেছে, আরেকটা দেখেন এখানে আরেকটা মেনু আসবে, যেটা আমরা তৈরি করছি হোম অ্যাবাউট কন্ট্যাক্ট। কিন্তু এখানে সিএসএস পাচ্ছে না, কারণ এখানে সিএসএস টা করা হয়েছে হচ্ছে ইউএলআইডি ন্যাবের মধ্যে, আর এটাতে ইউএলআইডি কি পাচ্ছে, ইউএলআইডি পাচ্ছে হচ্ছে মেনু মেন মেনু, ঠিক আছে, মেনু মেন মেনু, এবং ক্লাস পাচ্ছে হচ্ছে মেনু। তো আমাকে পাইতে হবে ইউএলআইডি ন্যাব, ঠিক আছে, ইউএলআইডি ন্যাব পাইতে হবে। এবং দেখেন এই ইউএলটা একটা ডিভ এর মধ্যে আছে, সেটাও কিন্তু ওয়ার্ডপ্রেস নিয়ে আসছে, ডিভ এর মধ্যে আসছে, সেটাও ওয়ার্ডপ্রেস। এখন এখানে দেখেন কিছু মেনু আছে, যেমন মেনু, কন্টেইনার, কন্টেইনার ক্লাস, কন্টেইনার আইডি। সো সাপোজ আমার এখানে কি একটা কন্টেইনার আসতেছে, কন্টেইনার কোনটা, যেটা এখানে দেখতে পাচ্ছি, এটা যে ইউএল এর উপরে যে ডিভটা ওয়ার্ডপ্রেস আমাকে দিচ্ছে সেটা হচ্ছে কি কন্টেইনার। তো আমি চাচ্ছি কন্টেইনার আসবে না, কি আসবে না, কন্টেইনার আসবে না। সো আমি করে দিলাম কন্টেইনার ফলস। তারপর আমি চাচ্ছি মেনু, মেনুর আইডি চেঞ্জ হবে। আমি কি চাচ্ছি, মেনুর আইডি চাচ্ছি ন্যাম। তো এটা একটা স্ট্রিং এর মধ্যে হবে, ওকে। ও
ঠিক আছে, ফলস তো ফলস, সেটা বুলিয়ান যেহেতু এটা স্ট্রিং বা কিছু না। তো এবার দেখেন সিএসএস পাচ্ছে কিনা, মেনু আইডি ন্যাপ সিএসএস পাইছে, পাইছে। ঠিক আছে, এখন দেখেন এর কোনো কন্টেনার আসতেছে না, দেখছেন এর উপরে কোনো ডিপ আসছে, আর এটা আমার 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 ডিপ। ঠিক আছে, এখন আমি এই ডিপটাকে বাদ করে দেই, সরি এই ইউআরটাকে বাদ করে দিই, এটা আমার আর লাগতেছে না। এখন যদি চান যে না আপনি কি করবেন, কন্টেনার দিবেন এবং কন্টেনার এটাকে বাদ দিয়ে দিবেন, মানে এটাকে বাদ দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস থেকে কি করবেন, জেনারেট করবেন। তো আমি চাচ্ছি এই কন্টেনার থাকবে না, আমি এই কন্টেনার বাদ দিলাম, কিন্তু এই কন্টেনার আমার লাগবে। তো আমি এখানে কন্টেনার দিলাম হচ্ছে কি, কন্টেনার একটা ডিভ, কন্টেনারটা কি একটা ডিভ ছিল এবং তার একটা ক্লাস ছিল, তার একটা ক্লাস হচ্ছে কি কন্টেনার ক্লাস, তার ক্লাস ছিল হচ্ছে মেনু। তো এখন দেখেন, এখন যেটা দেখছেন ডিভ, সেই ডিভটাই থাকবে, কিন্তু সেটা কি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে জেনারেট হয়ে, দেখছেন ডিভ ক্লাস মেনু, এবং সেটা কি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে জেনারেট হয়ে, এবং এখানে কি ওয়ার্ডপ্রেসের মেনুটাই আসতেছে। এবং আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, আমার অ্যাবাউট পেজ স্যাম্পল পেজটাতে আসতেছে, কিন্তু ইন্ডেক্স পিএইচপি দেখাচ্ছে, কারণ আমার পেজ পিএইচপি ক্রিয়েট করা নাই। এবং ইন্ডেক্স পিএইচপিটা হচ্ছে মাদার টেমপ্লেট, সব পিএইচপির পরিবর্তে এই পিএইচপিটাই শুরু করবে, শো করবে। এবং এখানে যেটা আছে ইন্ডেক্স পিএইচপিতে যেহেতু সবগুলা স্ট্যাটিক কন্টেন্ট, সেহেতু কি যেগুলো আছে সেগুলাই শো করছে পেজে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। আমরা আজকে মেনু দেখলাম, হেডার পিএইচপি ফুটার পিএইচপি আলাদা করে দেখলাম, ফাইল কিভাবে ফাংশনের মাধ্যমে কল করতে হয় সেটা দেখলাম। আর নেক্সট ক্লাসে আমরা পেজ তৈরি করা দেখব, কারণ পেজ না করলে আমি মেনু যে কাজ করতেছে সেটাও বুঝতে পারবো না। ঠিক আছে, ওকে।